আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? ওকে। আজকে প্রথমে আমাদের পড়ানোর কথা ছিল রিট্রাক্টেড কনফেশন বা দোষ স্বীকারোক্তি যদি কেউ প্রত্যাহার করে তাহলে সেটার এভিডেন্সিয়াল কেমন হবে সেটা শেখানোর আগে আমি গতকাল একটা কথা বলেছিলাম যে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা পুলিশের কোনো কর্মকর্তা বা কনস্টেবল থেকে শুরু করে যত বড় কর্মকর্তাই হোক, তো তাদের বিরুদ্ধে মামলা করলে অনেক সময় এটা মনে হতে পারে যে পুলিশ আপনার পক্ষে কখনোই রিপোর্ট দেবে না। বা ধরেন আপনার বিপক্ষে 3-4 বার রিপোর্ট দিয়েছে, এখন আপনার আর কোনো পথ নাই, কোনো পথই খোলা নেই। সেক্ষেত্রে আপনাকে করণীয়টা কি? নারাজি আপনি 3 বার দিয়েছেন কিন্তু 3বারই একই ফাইনাল রিপোর্ট এসেছে। এই ক্ষেত্রে আপনার সর্বশেষ প্রসেসটা হলো জুডিশিয়াল ইনকোয়ারি, অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট চাইলে নিজে ইনকোয়ারি করার জন্য অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে আদেশ দিতে পারবেন। তো বিচারিক ইনকোয়ারি হলো সর্বশেষ স্তর। এবং কগনিজেন্স ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এটা জুডিশিয়াল ইনকোয়ারির দরকার নেই, তাহলে তিনি সরাসরি আমলে নিয়ে নিতে পারবেন, সরাসরি নিজেই আমলে নিয়ে নিতে পারবে। এখন এই সিদ্ধান্তগুলো কোথায় আসলো যে পুলিশ যদি আসামি হয় তাহলে আপনার করণীয় কি? এরকম 2টা কেস আছে, আমি এখন লিখে দিব এবং কেসের ফ্যাক্ট কিছুটা পড়ে শোনাবো আপনাদের। কেস নোটটা পড়ে শোনাবো। ওকে, 1 মিনিট। আচ্ছা, এখন আমি একটা কেস রেফারেন্স আপনাদের লিখে দিই। কেসটার নাম হলো এক মিনিট। কেসটার নাম হলো
আচ্ছা, কেসটার নাম হলো আপনার শাহ কুতুবুদ্দিন। শাহ কুতুবুদ্দিন তালুকদার ভার্সেস এস্টেট। শাহ কুতুবুদ্দিন তালুকদার ভার্সেস এস্টেট। রেফারেন্স হলো 70 ডিএলআর। 70 ডিএলআর 2018, হাইকোর্ট ডিভিশন। 70 ডিএলআর 2018, হাইকোর্ট ডিভিশন। পেজ নাম্বার হলো 618। পেজ নাম্বার 618। সবাই লিখে নিয়েছেন? কুতুবুদ্দিন ভার্সেস এস্টেট, 70 ডিএলআর 2018, পেজ নাম্বার 2018, পেজ নাম্বার 618। পেজ নাম্বার 618। 70 ডিএলআর। শাহ কুতুবুদ্দিন তালুকদার ভার্সেস এস্টেট। সবাই লিখে নিয়েছেন? 70 ডিএলআর, পেজ নাম্বার 618। আচ্ছা, আশা করি সবাই লিখে নিয়েছেন। এই মামলায় বলা হলো যে যদি আপনার পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে আপনার পুলিশ ডিপার্টমেন্ট বায়াসড বা তারা পক্ষপাতমূলক আচরণ করছে বাদীর সাথে, আপনার কাছে যদি মনে হয় যে পুলিশ ডিপার্টমেন্ট বায়াসড বা পুলিশের কোনো লোক আসামি এই কারণে তারা বায়াসড হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? আহ নারাজি আহ কি বলে, নারাজি আবেদনের প্রেক্ষিতে 190 এর 1 এর এতে সরাসরি আমলে নিয়ে নিতে পারবে, অথবা সে জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট সরাসরি অপরাধটা আমলে নিয়ে নিতে পারবে অথবা জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারবে। সবাই বুঝেছেন কিনা? যদি আপনার কাছে মনে হয় যে পুলিশ ডিপার্টমেন্ট বায়াসড, সরাসরি আমলে নিতে পারবে অথবা সর্বশেষ তদন্ত সংস্থা হিসেবে, তদন্ত সংস্থা বলা যাবে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারবে। সবাই বুঝেছেন কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, এই রেফারেন্সটা আপনার কিন্তু দরকার হবে যদি আপনার ক্লায়েন্ট কখনো এই দাবি করে যে হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই চাইলে, হ্যাঁ, 190 এর প্রথম সাবসেকশন, 190 এর 1 এর 190 এর 1 এর অর্থাৎ পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। 190তে যে কগনিজেন্স পাওয়ার আছে সেটা, এটা সরাসরি নিয়ে নিতে পারবেন, আমলে নিতে কোনো বাধা নাই। পুলিশ কেন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারবে। আর অথবা চাইলে কি বলে, ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছা করে তাহলে এটাকে আবার জুডিশিয়াল ইনকোয়ারির আদেশও দিতে পারে। এটা তিনি যেটা উপযুক্ত মনে করবেন সেটা করবেন। এখানে তাকে ডিসক্রিশন দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এটা তো গেল, আর একটা কেস ছিল, যদি কেসটা খুঁজে পাই কিনা, আর একটা কেস আছে এই বিষয়ে। 70 ডিএলআর থেকে কেসটা সবাই ফটোকপি করে রাখবেন। গুরুত্বপূর্ণ কেস রেফারেন্স গুলো আপনার নিজস্ব ফাইলে রাখতে হবে। আচ্ছা,
আচ্ছা, এটা আমি আরেকটা কেস আছে, এটা আমি খুঁজে রাখবো। এটা অনেকগুলো কাগজ, তো আমি আসলে খুঁজে পাচ্ছি না, সময় নষ্ট হবে, আমি খুঁজে রাখবো। এটা আমি আগামী ক্লাসে দিয়ে দেবো। এরকম সেম আরেকটা মামলা আছে, এটা অবশ্য আহ, সম্ভবত 36 DLR এর হচ্ছে মামলা। আচ্ছা, এটা গেল। এখন আহ, গতকাল বলেছিলেন যে ইয়ার বিষয়টা, রিট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহারকৃত স্বীকারোক্তি। আচ্ছা, প্রত্যাহারকৃত স্বীকারোক্তিটা এটা আসলে কি? দেখেন, 164 ধারায় যখন একজন আসামি স্বীকারোক্তি দেয়, দেওয়ার পরে এটা সাধারণত আর প্রত্যাহার করা যায় না। অর্থাৎ যেটা একবার স্বীকারোক্তি দিয়ে ফেলেছে, মুখ দিয়ে যে কথা বলা হয়েছে, সেটা সাধারণত প্রত্যাহার করা যায় না। এটা ধরে নিতে হবে এটা সঠিকভাবেই রেকর্ড করা হয়েছে এবং আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় দিয়েছে, এটাই আদালত ধরে নেবে। কেননা আমাদের এভিডেন্স অ্যাক্টের একটা ধারা আছে, ধারা হলো 80। এভিডেন্স অ্যাক্টের একটা ধারা আছে, সেই ধারাটা হলো 80 ধারা। সেখানে বলা হয়েছে যে যদি সঠিকভাবে কোনো বিচারিক কার্যক্রম সম্পূর্ণ হয়, মানে বিচারিক কার্যক্রম সম্পূর্ণ হলে আদালত শ্যাল প্রিজিউম, আদালত অবশ্যই ধরে নেবে যে যে ওই কাজটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তাহলে যখন একজন আসামি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, সেক্ষেত্রে আদালত সেক্ষেত্রে আদালত 80 ধারায়, সাক্ষ্য আইনের 80 ধারায়, অবশ্যই অনুমান করে নেবেন যে এই 164 এর জবানবন্দিটা সঠিকভাবেই গ্রহণ করা হয়েছে। এটাই আদালত শ্যাল প্রিজিউম করে নেবে। তবে এরপরে বলা হলো যে ওই আসামি 164 ধারা জবানবন্দি প্রত্যাহার করতে পারে। সেটাকেই বলা হচ্ছে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি, বা ইংলিশে আমরা যদি বলি রিট্রাক্টেড কনফেশন। ওকে, রিট্রাক্টেড কনফেশন। এখন খেয়াল করেন, এইখানে আদালত শ্যাল প্রিজিউম অবশ্যই অনুমান করে নিল যে ওইটা সঠিকভাবেই নেওয়া হয়েছে, জবানবন্দিটা সঠিকভাবেই নেওয়া হয়েছে, আদালত অবশ্যই সেটা সঠিকভাবে অনুমান করে নেবে। আবার সেই আসামি বলতেছে যে আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা আমি প্রত্যাহার করতে চাই। তো আদালত জিজ্ঞাসা করলো, কেন আপনি প্রত্যাহার করতে চান? আসামি বলতেছে যে এটা আমাকে আমাকে এই জবানবন্দিটা যে আমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে, এটা ম্যাজিস্ট্রেট আমাকে খুলে বলে নাই, ম্যাজিস্ট্রেট সঠিকভাবে এটা জবানবন্দি রেকর্ড করে নাই, পুলিশ আমাকে নিয়ে মারাত্মক মারধর করেছে, আমি ম্যাজিস্ট্রেটকে বলার পরেও ম্যাজিস্ট্রেট এটা রেকর্ড করেছে। অর্থাৎ আমি স্বেচ্ছায় জবানবন্দি দেই নাই, তারপরেও ম্যাজিস্ট্রেট জোর করে আমার কাছ থেকে আহ জবানবন্দি আদায় করেছে। তার মানে সে আইনের বিষয়ে প্রশ্ন তুলতেছে যে সঠিকভাবে স্বেচ্ছায় বা আমি ভলেন্টিয়ারি আমি এই জবানবন্দি দেই নাই, তারপরেও ম্যাজিস্ট্রেট জোর করে আমাকে চড় থাপ্পড় মেরে বা জোর করে আমার কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করেছে। তাহলে এইটা যেহেতু আসামি দাবি করতেছে যে সঠিকভাবে জবানবন্দি আমার কাছ থেকে নেওয়া হয় নাই, বা এই জবানবন্দি যে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে বিচারের সময়, এটা আমাকে সতর্ক করা হয় নাই, সুতরাং আমি এটা প্রত্যাহার করতে চাই। তো জবানবন্দি দেওয়ার 2 দিন পরেই আসামি এটা প্রত্যাহারের জন্য একটা আবেদন করবে। তো যখন প্রত্যাহারের জন্য আবেদন করবে, মামলাটা কিন্তু তখনও বিচারের জন্য প্রস্তুত হয় নাই, মামলাটা কিন্তু তখনও আমলি আদালতে আছে। খেয়াল করেন আমার কথাগুলো, মামলাটা কিন্তু এখনো চার্জের পর্যায়ে যায় নাই, মামলাটা এখনো আমলির পর্যায়ে আছে, মানে আমলি আদালতে আছে। এই আমলি আদালতে এই আসামির আইনজীবী একটা পিটিশন দিল যে আমার আসামি গতকাল যে স্বীকারোক্তি দিয়েছে বা 1 মাস আগে যে স্বীকারোক্তি দিয়েছে, আমি এটা প্রত্যাহার করতে চাই।
এই আবেদন আপনাকে করতে হবে, কি কি কারণে প্রত্যাহার করতে চান সেটাও সংক্ষেপে লিখতে হবে। এখন যে ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা এখন আছে সে কিন্তু এই দরখাস্তের উপরে কোনো আদেশ দিতে পারবে না, কারণ এটা হলো ট্রায়াল মেটার, এটা সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা চার্জ ফ্রেমিং এর পরে বিচারিক আদালত এটা নিষ্পত্তি করবে। তাহলে আমলি আদালতের কাজ হলো এই পিটিশনটাকে শুধু নথিতে সংযুক্ত রাখা, এই পিটিশনটাকে শুধু নথিতে সংযুক্ত রাখবে, এর উপরে কগনিজেন্স ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দিতে পারবে না, শুধু বলবে যে আপনার আবেদনটা নথিতে রাখা হলো। ওকে। এখন এই তার স্বীকারোক্তিটা প্রত্যাহারকৃত হবে কিনা, বা তার সে যে স্বীকারোক্তি দিয়েছে সেটা আসলেই বেআইনি কিনা, সেটা হলো ট্রায়ালের সময় আসামিকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আসামি যদি আদালতে প্রমাণ করতে পারে, বিচারিক আদালতে, যে মাননীয় আদালত, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমার কাছ থেকে যখন স্বীকারোক্তি আদায় করে তখন আমি তাকে বারবার বলেছিলাম যে আমাকে পুলিশে নির্যাতন করেছে, আমি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিব না। অথবা আমাকে সে এই স্বীকারোক্তি করার আগে আমাকে সতর্ক করে নাই যে এটা আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। হ্যাঁ, আমার কাছ থেকে জোর করে নিয়েছে। এই কথাগুলো বলার পরে বিচারিক আদালত নিজে বিবেচনা করবেন তার কথা কতটা সত্য, তার কথা কতটা সত্য এটা ওই বিচারিক আদালত বিচার করবে। এখন তাহলে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি, অর্থাৎ সে স্বীকারোক্তি প্রত্যাহার করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রত্যাহার করা হলেও ওই স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কতটুকু থাকবে, এইটা হলো ফ্যাক্ট। আপনি স্বীকারোক্তি দিয়ে পরের দিন প্রত্যাহারের আবেদন করতে পারবেন বা প্রত্যাহার করতে পারবেন, কিন্তু প্রত্যাহার করার পরেও ওই প্রত্যাহারকৃত স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি থাকবে নাকি থাকবে না, দিস ইজ দ্য কোশ্চেন। ওইটা সাক্ষ্যগত ভ্যালু কতটুকু থাকবে। এখন প্রায় সবগুলো মামলায় আমার সাক্ষ্য আইনের যে বইটা বের হবে সেখানে আমি মিনিমাম 5টা অ্যাপিলেট ডিভিশনের মামলা, 5টা মামলা ফ্যাক্ট সহ আমি তুলে ধরেছি, একদম কিভাবে সে আবেদনটা করলো, আপিল বিভাগ কি বললো। তো আমার কাছে আসলে সেটা এখন নাই, হার্ড কপি নাই, থাকলে আমি পড়ে শোনাতাম মামলাগুলো রেফারেন্স। তো এই 5টা 7টা মামলায় বা আরো অনেক মামলা আছে, আমি তার মধ্যে থেকে 5টি বা 7টি মামলা নির্বাচন করেছি। ওই মামলাগুলোতে বলা হলো যে প্রত্যাহারকৃত স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কতটুকু থাকবে কি থাকবে না, সেটা ডিপেন্ড করবে হলো যে তার এই বক্তব্য কি আসলে সত্য ছিল নাকি মিথ্যা ছিল। এটা হলো বিষয়, অর্থাৎ রিট্রাক্টেড কনফেশনের আসলে কতটুকু সত্য, সেটা কি বিশ্বাসযোগ্য কিনা। আমি একটা উদাহরণ দেবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তার ওই বক্তব্য যেটা সে প্রত্যাহার করে নিয়েছে সেটা কি বিশ্বাসযোগ্য এবং সত্য ছিল কিনা, এটা হলো বিষয়। যদি দেখা যায় যে তার এই বক্তব্যটা বিশ্বাসযোগ্য এবং সত্য ছিল এবং সমর্থনমূলক ছিল, তাহলে ওইটা প্রত্যাহার করে নিলেও কোনো লাভ হবে না, আদালত এটার উপর ভিত্তি করে রায় দিতে পারবে। তাহলে আপনি প্রত্যাহার করলেও লাভ হবে না, রায় দিতে পারবে। তার মানে ওইটার এভিডেন্সিয়ারি ভ্যালু অনেক, কোনোভাবেই আপনি প্রত্যাহার করলেও সেটা নষ্ট হয়ে যাবে না, সেটা খুব স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে যদি তার বক্তব্য বিশ্বাসযোগ্য এবং সত্য এবং সমর্থনমূলক হয়। আমি একটা উদাহরণ দিব, উদাহরণ দিলে আপনারাই বলবেন যে তার প্রত্যাহারকৃত স্বীকারোক্তি কি বিশ্বাসযোগ্য কিনা বা সেটার উপর ভিত্তি করে রায় দেওয়া যাবে কিনা। ধরেন আমার নাম মুজাহিদ, আমাদের ওয়াজেদ ভাই, আর হলো ধরেন আব্দুর রহিম, এই তিনজনে মিলে একটা লোককে কি করলো, ধরেন এই তিনজনে মিলে একটা লোককে খুন করলো। যাকে খুন করা হয়েছে তার নাম হলো আরিফ, আরিফকে খুন করলো। এখন এই তিনজনের মধ্যে মুজাহিদ একটা 164 দিল, ম্যাজিস্ট্রেটের কাছে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল, দিয়ে বলল
যে আমি, ওয়াজেদ এবং রহিম এই তিনজন মিলে আরিফকে খুন করেছি। কি দিয়ে খুন করেছি? একটা চাপাতি দিয়ে খুন করেছি। ওকে, চাপাতিটা কে কিনেছিল? চাপাতিটা ওয়াজেদ জোগাড় করেছিল। কোন জায়গা থেকে? পুরান ঢাকার একটা মাংসের দোকান থেকে, কসাইখানা থেকে। পুরান ঢাকার একটি মাংস কাটার দোকান হতে, মাংসের দোকান মানে যেখানে কসাইরা থাকে, মাংসের দোকান হতে। ওকে, আচ্ছা। এরপরে রহিম, এই রহিমও আমাদের খুনের সাথে ছিল। রহিমকে সাথে নিয়ে আমরা লাশটা গুম করি। হ্যাঁ, রহিম আমাদের সাথে ছিল, আমরা লাশটা গুম করে ফেলি তিনজনে মিলে। ওকে, এরপরে বললো যে ঘটনার যেদিন আমরা তাকে খুন করি সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। এবং সেই দিন পুরন ঢাকায় রাত 12টা থেকে 1টা পর্যন্ত কোনো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল না। ওকে, ওই দিন রহিমের শরীরে একটা লাল শার্ট ছিল, রহিম একটা লাল শার্ট পরে বের হয়েছিল। ওকে, রহিম যখন আমাদের সাথে যোগদান করে তখন আমরা তিনজন বসে একটা রেস্তোরাঁতে বসে কফি খাচ্ছিলাম। এবং ওয়াজেদের কাঁধে একটা ব্যাগ ছিল, ওয়াজেদের কাঁধে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে চাপাতি ছিল। ওকে, ব্যাগের মধ্যেই চাপাতি ছিল। আচ্ছা, এরপরে লাশটাকে আমরা কোথায় ফেলি? আমরা তিনজনে মিলে লাশটাকে নিয়ে যাই পদ্মা সেতুতে, পদ্মা সেতুর উপরে নিয়ে যাই। Okay. পদ্মা সেতুর মাঝখানে গিয়ে আমরা লাশটাকে পানিতে ফেলে দিই, মাঝখান থেকে লাশটা পানিতে ফেলে দিই। এবার খেয়াল করেন, তাহলে মুজাহিদ এতগুলো কথা স্বীকার করলো। করার পরে মুজাহিদ এই স্বীকারোক্তি দেওয়ার 2-3 দিন পরেই তার আইনজীবীকে বলতেছে যে এটা আমার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নিয়েছে, আমি স্বেচ্ছায় স্বীকারোক্তি দেই নাই, আমাকে মারধর করছে, ব্লা ব্লা ব্লা, না না অভিযোগ সে দিয়ে দিল, যে আমাকে চট থাপ্পড় দিছে, মারছে, আমাকে কোনোভাবে সতর্ক করে নাই, নানা কথা। তো ঠিক আছে, সে আবেদন করতেই পারে, তার স্বীকারোক্তি প্রত্যাহার হতেই পারে। কিন্তু প্রত্যাহার হলেও তার এই কথাগুলো কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল সেটা আগে বিবেচনা করতে হবে। এখন মুজাহিদ যে বর্ণনা দিয়েছে যে ওয়াজেদ পুরান ঢাকার একটা মাংসের দোকান থেকে চাপাতি সংগ্রহ করেছিল ঘটনার 2 দিন আগে বিকাল 3টার সময়, তাহলে এইটা দেখা গেল এই পুরান ঢাকার যে মাংসের দোকান থেকে কিনেছে তাকে আদালতে হাজির করা হলো। ওই মাংসের দোকানদার বলল, হ্যাঁ, ওয়াজেদ আমার কাছ থেকে একটা চাপাতি কিনেছিল 300 টাকা দিয়ে। ওকে, এরপরে কি করা হলো? রহিমের ওই দিন লাল শার্ট পরা ছিল। ওকে, বিদ্যুৎ যাওয়ার আগে সিসিটিভি ফুটেজে দেখা গেল যে ওই দিন আসলেই রহিম লাল শার্ট পরে ঘুরতেছিল, ভিকটিমের বাসার সামনে দিয়ে লাল শার্ট পরে ঘুরতেছিল, কয়েকবার লাল শার্ট পরা ছিল। ওকে, এরপরে দেখা গেল আসলেই ওই দিন বৃষ্টি হচ্ছিল, এটাও মিলে গেল। এরপরে দেখা গেল যে 12টা থেকে 1টা পর্যন্ত ওই দিন বিদ্যুৎ ছিল না, এটাও মিলে গেল। এরপরে একটা রেস্তোরাঁতে ঢুকছিল তারা 9টার সময়, রাত 9টায়, এই তিনজনে মিটিং করে। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ এনে দেখা গেল যে আসলে তারা তিনজন একটা টেবিলে বসে আছে। ওয়াজেদ ভাইয়ের কাঁধে একটা ব্যাগ ছিল, যেটাকে মুজাহিদ বলল যে ওই ব্যাগেই চাপাতি ছিল, সেটাও সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আসলেই ওয়াজেদের কাঁধে একটা ব্যাগ ছিল। এরপরে লাশটা পদ্মা সেতুতে ফেলানো ফেলানো হয়েছিল, সেখানে ফায়ার সার্ভিস দিয়ে লাশটা উদ্ধার করা হয়েছে পদ্মা সেতুর মাঝখান থেকে, পিলারের গোড়া থেকে। তাহলে মুজাহিদ যে বিবৃতি দিয়েছে প্রত্যেকটা বিবৃতি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা প্রমাণিত এবং ডেড বডি উদ্ধার আছে। তাহলে এবার বলেন যে মুজাহিদ যে কথা বলেছে সেটা সত্য এবং বিশ্বাসযোগ্য ছিল কিনা? মুজাহিদ যে কথা বলেছে সেটা সত্য এবং বিশ্বাসযোগ্য ছিল কিনা? বিশ্বাসযোগ্য ছিল। তাহলে ট্রু কনফেশন, রাইট, ছিল।
হ্যাঁ, ছিল। তাহলে এখন আদালত এই রিট্রাক্টেড কনফেশনের উপর ভিত্তি করে বা রিট্রাক্টেড কনফেশনকে কি বিবেচনায় নিতে পারবে রায় দেওয়ার সময়। এটা কিন্তু নষ্ট হবে না। আসামি যতই রিট্রাক্ট করে থাকুক, কিন্তু এই কনফেশন নষ্ট হবে না। সে যতই অস্বীকার করুক, আর কাজ হবে না। এখন মুজাহিদ যেটা দাবি করতেছে যে আমাকে চড় থাপ্পড় মারছে, আমাকে পিটাইছে, হ্যাঁ, এইগুলা যে দাবিটা করতেছে এটা আর টিকবে না। কেন টিকবে না? কারণ এভিডেন্স অ্যাক্টের 80 ধারায় বলা হয়েছে, যদি কোনো বিচারিক কর্মকর্তা কোনো কিছু রেকর্ড করে, তাহলে ধরে নিতে হবে সে সঠিকভাবেই রেকর্ড করেছে। যদি সে রেকর্ড করে তাহলে সে সঠিকভাবেই রেকর্ড করেছে। এটাই আদালত শ্যাল প্রিজিউম করে নেবে। এখন আসামিকেই প্রমাণ করতে হবে যে তাকে মারধর করে এটা আদায় করা হয়েছে। এখন আপনারা বলেন, এটাকে আসামির পক্ষে প্রমাণ করা সম্ভব যে তাকে পুলিশ হেফাজতে নিয়ে মারা হয়েছিল অথবা ম্যাজিস্ট্রেট তাকে চড়-থাপ্পড় দিয়েছিল? এটা কিন্তু আর প্রমাণ করা সম্ভব না। এটা তার উপর, বার্ডেন অফ প্রুফ কিন্তু আসামির উপর। সুতরাং সে এইটা কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারবে না। আরেকটা বিষয়, আপনাদের 164 এর একটা ফর্ম যদি আমি দেখাতে পারতাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওইখানে কিন্তু সম্ভবত 8 নম্বর কলামে লেখা আছে যে আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা, ম্যাজিস্ট্রেট রেকর্ড করার সময় কোনো আঘাতের চিহ্ন পেয়েছেন কিনা। যেমন আজকেই আমি একজন আসামির 164 নিয়েছি, তাকে গণধোলাই দিয়েছে, তার চোখের উপরে আঘাত, 5টা সেলাই লেগেছে এবং শরীরের কয়েক জায়গা ছিলে গেছে চামড়া, প্রচন্ড মারা মেরেছে পাবলিক ধরে। তো আমি কিন্তু এটা 8 নম্বর কলমে রেকর্ড করেছি যে তার শরীরে আমি আঘাতের চিহ্ন দেখেছি এবং সে বলেছে যে তাকে জনগণ ধরে গণধোলাই দিয়েছে। তাহলে দেখেন, এখন মুজাহিদ যেটা বলতেছে বিচার চলার সময় যে আমাকে মারধর করা হয়েছে, তাহলে সেই কথাটা তো সে ম্যাজিস্ট্রেটের কাছে বলবে। যখন সে 164 দিতে আসছে, তখন তার জন্য তো একটা 8 ধারার একটা কলাম আছে। তো সেখানে যদি মুজাহিদের শরীরে কোনো আঘাত দেখতো ম্যাজিস্ট্রেট, অবশ্যই তাকে সেটা ওই 8 ধারায় রেকর্ড করতে হবে। যদি সামান্য পরিমাণও শিলা কাটা কোনো কিছু দেখে, সেটা রেকর্ড করতে হয় যে হ্যাঁ, আমি অভিযুক্তের শরীরের অমুক জায়গায় আঘাতের চিহ্ন পেয়েছি। তাহলে যেহেতু সে মুজাহিদ জবানবন্দি দেওয়ার সময় এমন কোনো আঘাতের চিহ্ন দেখাতে পারে নাই, সুতরাং যার কারণে এটা রেকর্ডও করা হয় নাই। আঘাতের চিহ্ন দেখালে তো অবশ্যই রেকর্ড করতো, অবশ্যই ম্যাজিস্ট্রেট সেটা রেকর্ড করতো। কারণ এটা ম্যাজিস্ট্রেট তো আর এত খারাপ হইতে পারে না যে একজন আসামির শরীরে আঘাতের চিহ্ন আছে, ম্যাজিস্ট্রেট সেটা লিখবে না। ম্যাজিস্ট্রেট তো আর কোনো পক্ষের ম্যাজিস্ট্রেট না, সে তো অন্য ডিস্ট্রিক্টে চাকরি করতে গেছে, সে তো কাউকে চেনে না। তো আসামির প্রতি সে এতটা অসন্তুষ্ট কেন থাকবে? সো এই রিট্রাক্টেড কনফেশনটা আসলে বাস্তবে প্রমাণ করা খুবই কঠিন, যে এটা আমার কাছ থেকে স্বেচ্ছায় নেওয়া হয় নাই বা জোরপূর্বক নেওয়া হয়েছে। এটা প্রমাণ করা খুবই কঠিন। একেবারে প্রমাণ করা যায় না তা বলবো না, তবে অনেকটা কঠিন। এখন দেখেন, তাহলে রিট্রাক্টেড কনফেশন যদি কোনোভাবে আদালত মনে করে যে ঘটনার সাথে চেইন অফ সার্কামস্টেন্স, এটাকে ইংলিশে বলে চেইন অফ সার্কামস্টেন্স, যদি দেখা যায় যে পারিপার্শ্বিক সাক্ষ্যর যে চেইনটা আছে, লিঙ্কটা আছে, সেটা যদি ঠিক থাকে, লিঙ্কটা যদি ঠিক থাকে এবং যদি অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য তার ওই কনফেশনকে সমর্থন করে, করাবোরেশন করে, তাহলে কিন্তু এই রিট্রাক্টেড কনফেশনের ভ্যালু একটুও কমবে না। বলতেছি, একটুও কমবে না। এখন এরকম যদি হতো, ঠিক এই ঘটনাটা একটু অন্যভাবে চিন্তা করেন। মুজাহিদ এই বর্ণনাগুলো দিয়েছে যে রহিম আমাদের সাথে লাশ ফেলতে গিয়েছিল, ওয়াজেদ ভাই চাপাতি কিনেছিল, এর কোনোটাই সমর্থন করে না। এই মাংসের দোকানদার এসে বললো না না, আমি ওয়াজেদের কাছে কোনোদিন চাপাতি বিক্রি করি না, জীবনে দেখাও হয় না। রহিমের কথা বলতেছে, রহিম সেদিন তার বাসায় ছিল না, লাল শার্ট পরা তো দূরের কথা, রহিম ছিল সেদিন ইন্ডিয়া, ট্রিটমেন্টে গিয়েছিল বা রংপুরে অবস্থান করতেছিল, সে ঢাকাতে ছিল না। এরপরে দেখা গেল সে যে রেস্তোরাঁর কথা বলেছে, যে রেস্তোরাঁতে বসে আমরা চা খাচ্ছিলাম এবং পরিকল্পনা করতেছিলাম, সেই রেস্তোরাঁর মালিক বা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা গেল কেউ সেখানে সেদিন যায় নাই, এই 3 জনের কেউ। তাহলে এইবার বলেন, তাহলে আমরা কি ধরে নেব? ওই কনফেশনটা কি সত্য ছিল? ওই কনফেশনটা কি সত্য ছিল? কোনোটাই মিলতেছে না। তার মানে বোঝা যায় যে তাকে নিশ্চয়ই কোনো নির্যাতন করে অথবা ভুল বুঝিয়ে বা তার সাথে প্রতারণা করে এই কনফেশনটা নেওয়া হয়েছে।
তাহলে কিন্তু আপনি ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্স দেখলেই বুঝে যাবেন যে এটা আসলে ভলেন্টিয়ারি অ্যান্ড ট্রু, বা ট্রু অ্যান্ড ভলেন্টিয়ারি কনফেশন এটা না। সুতরাং সেটা প্রত্যাহার হয়ে যাবে এবং সেটা কোনো কাজে আসবে না। কিন্তু যখন অন্যান্য সব এভিডেন্স ওই মুজাহিদের 164 দ্বারা জবানবন্দিকে সমর্থন করবে, তখন কিন্তু মুজাহিদ যতই প্রত্যাহার করুক আর কোনো কাজ হবে না। এই পর্যন্ত কি সবাই বুঝেছেন যে প্রত্যাহারকৃত স্বীকারোক্তির ভ্যালু কিভাবে নির্ধারণ করতে হবে? এইটাই আমি, যতগুলো মামলা পড়বেন আপনারা দেখবেন আমি যে তিনটা কথা বলেছি এইটাই, যে সেটা বিশ্বাসযোগ্য কিনা, সত্য কিনা, এবং করবোরেটিভ কিনা, অর্থাৎ অন্য অন্য ঘটনার সাথে সমর্থিত হয় কিনা। এই তিনটা পয়েন্ট মনে রাখলে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি দণ্ডদানের ভিত্তি হতে পারে। ওকে, এখন দেখেন, একজন একটা প্রশ্ন করেছে যে এই বিষয়টা যদি হাইকোর্টে উত্থাপন করা হয়। দেখেন, হাইকোর্ট কিন্তু পৃথক ভাবে কোনো ইয়া না, একই বিচার প্রক্রিয়া অনুসরণ করে থাকে। আমরাও সিআরপিসি অনুসরণ করি, মহামান্য হাইকোর্টও কিন্তু সিআরপিসি অনুসরণ করে বিচার করবে। তো হাইকোর্টে গিয়ে যদি কোনো আসামি এই দাবি উত্থাপন করে, মুজাহিদ বলল যে স্যার আমাকে প্রচন্ড মারা হয়েছে, আমাকে রিমান্ডে দেওয়া হয়েছে, হ্যাঁ আমাকে প্রচন্ড মারধর করা হয়েছিল, তারপরে আমি এই ঘটনা স্বীকার করেছি। তো দেখেন, ওই এটা কিন্তু প্রমাণ করা খুবই কঠিন, কারণ তার কাছে নাই কোনো মেডিকেল সার্টিফিকেট, শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। ঠিক আছে, 164 যখন ম্যাজিস্ট্রেট নেয় সেখানে 8 নাম্বার কলামে কিচ্ছু লেখা নাই, বরং লেখা আছে, ম্যাজিস্ট্রেট লিখছে যে আমি মুজাহিদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখি নাই। তাহলে এতগুলো প্রমাণ এবং এভিডেন্স অ্যাক্টের 80 ধারা কিন্তু একটা শক্তিশালী ধারা, যেখানে বলা হয়েছে যে আদালত অবশ্যই ধরে নেবে যে সঠিকভাবে 164টা রেকর্ড করা হয়েছে, আদালত এটা সঠিকভাবেই ধরে নেবে। তাহলে এতগুলো বাধাকে পেরিয়ে আপনি শুধু মুখ দিয়ে বলবেন যে আমাকে নির্যাতন করা হয়েছে, এটা প্রমাণ করা কিন্তু এত সহজ না। সুতরাং হাইকোর্টেও এই দাবি উঠালে কোনো কাজ হবে না, বিকজ আপনার হাতে কোনো এভিডেন্স নাই। বরং আপনি আরো নিজেই ফেঁসে গেছেন, যে আপনি যে বর্ণনা দিয়েছেন তা পুরোপুরি হত্যার ঘটনার সাথে মিলে যাচ্ছে। তখন আদালত ধরে নেবে যে না না, এখন নিজে বাঁচার জন্য সে এইটা প্রত্যাহার করতে চাচ্ছে। তার মানে আদালত যদি একবার বুঝে যায়, সেটা হাইকোর্ট হোক বা আপিল বিভাগ হোক, একবার যদি বুঝে যায় যে আসামি নিজেকে বাঁচানোর জন্য এখন প্রত্যাহার করতে চাচ্ছে, তাহলে কিন্তু এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, বরং আসামির কে দোষী হিসাবে আদালত অনুমান করে নেবে যে নিজেকে বাঁচানোর জন্য এখন সত্য ঘটনা অস্বীকার করতে চায়। এরপরে আর একটা ভাইটাল পয়েন্ট, মানে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট, এটা লিখে নিতে হবে, যে এই যে হাইকোর্টে গিয়ে আপনি দাবি উঠাতে পারবেন, এরকম একটা মামলাও আমি ইয়া করেছি, বাংলায় অনুবাদ করেছি। সেখানে এরকম ছিল ফ্যাক্টটা, যে দেখেন আসামি কি করছে। আসামি ম্যাজিস্ট্রেটের কাছে একটা 164 দিয়েছে, 164 দেওয়ার পরে মামলাটা বিচারে আসছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী শেষ, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, সাক্ষ্য শেষ হয়ে গেছে, 342 হয়েছে। এরপরে আসামি সাফাই সাক্ষী যখন দেবে, আসামি নিজে যখন সাফাই সাক্ষী দেবে, ওই সাফাই সাক্ষীতে এসে আসামি বলতেছে যে মাননীয় আদালত, আমি আমার ওই 164 দ্বারা জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে যেটা দিয়েছিলাম আমলি মামলা আমলির সময়, ওইটা আমি প্রত্যাহার চাই, ওইটা আমি প্রত্যাহার করতে চাই, ওটা সঠিকভাবে নেওয়া হয় না। তাহলে দেখেন, কবে তাকে 164 নেওয়া হলো, আজ থেকে 1-1.5 বছর আগে। তারপরে মামলাটা বিচারে আসলো অনেকগুলো পথ পেরিয়ে, এই 1-1.5 বছর পরে এসে ওনার মনে পড়লো যে ওনার সাথে খারাপ আচরণ করে 164টা নেওয়া হয়েছে। এই ঘটনাও কিন্তু ঘটেছে একটা মামলা, এবং এটা কিন্তু আমি আপিল বিভাগের সিদ্ধান্তের কথা বলতেছি। তো আপিল বিভাগ বলল যে যদি তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়ে থাকে, তাহলে সে তো তার পরের দিনই একটা প্রত্যাহারের আবেদন করবে। এটা তো সে পরের দিনই করবে, যেদিন স্বীকারোক্তি দিয়েছে তার পরের দিনই সে ওই ম্যাজিস্ট্রেট আদালতে একটা আবেদন করবে যে আমি আমার স্বীকারোক্তি প্রত্যাহার করতে চাই।
1.5 বছর পার হওয়ার পরে ছাপাই সাক্ষী দেওয়ার সময় ওনার মনে পড়লো যে আমার সাথে অন্যায় করে এই 164টা নেওয়া হয়েছে। তাহলে আপিল বিভাগ বলল যে যেদিন দোষ স্বীকার করেছে আর প্রত্যাহারের আবেদনটা কখন করতেছে, মামলার কোন স্টেজে গিয়ে করতেছে, এটা একটা ভাইটাল পয়েন্ট। ছাপাই সাক্ষী দিতে এসে যখন সে এটা প্রত্যাহার চাচ্ছে, তার মানে এখন সে নিজেকে বাঁচানোর জন্য আর কোনো পথ না পেয়ে, নিজেকে বাঁচানোর জন্য আর কোনো পথ খুঁজে না পেয়ে উনি এখন এইটা দাবি করতেছে। উনাকে যদি জোর করেই নিত তাহলে উনি ওইটা ওই 164 পরের দিনই এই কথাটা বলতেন যে আমার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে। তো সেখানে বলা হলো যে এই টাইম গ্যাপটা একটা ভাইটাল পয়েন্ট। টাইম গ্যাপ, যে কবে সে স্বীকারোক্তি দিয়েছে আর কবে সে প্রত্যাহারের আবেদন করতেছে আসামি, এই যে যে ল্যাপস অফ টাইম, টাইমের গ্যাপ কত বা ফারাক কত, দীর্ঘ সময় পার হয়েছে কিনা, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু আপিল বিভাগ ধরছে আসামি, যে আপনি কেন তাহলে ওই ঘটনার পরের দিনই 164 পরের দিনই কেন ঘটনাটা বললেন না ম্যাজিস্ট্রেটের কাছে। সবাই বুঝেছেন কিনা? তার মানে আপনার আসামি যদি প্রত্যাহার করতেই চায় তাকে কিন্তু ইমিডিয়েট, যেদিন 164 দেবে কমপক্ষে তার পরের দিনই আপনাকে আবেদনটা করতে হবে। আপনি যদি এখানে দীর্ঘ সময় নেন তাহলে কিন্তু আদালত বুঝে যাবে যে এখন বাঁচার জন্য এই কাজ করতেছে, নিজেকে বাঁচানোর জন্য। সবাই বুঝেছেন কি? এইটাও আপিল বিভাগের সুন্দর একটা রায় আছে, এটা আমি একদম টোটালি বাংলায় লিখেছি রায়টা, যে টাইম গ্যাপ কতটুকু হওয়া উচিত এগুলো লেখা আছে সুন্দর করে। এরপরে আর একটা বিষয়, আহ সেটা হলো যে আমি আমার মানে একদম একটা নিজের একটা অভিজ্ঞতা বলি। আহ আমি একটা থানার একটা মামলায় 164 নিয়েছি একজন আসামির কাছ থেকে, সে একটা কোম্পানির 1.5 কোটি টাকা আত্মসাৎ করছে। তো সেই ছেলেটা অল্প বয়সী, ছেলেটা মানে বয়স হবে এরকম 32-33 হবে, বা 30-এর কাছাকাছি এরকম। আহ এ একটা কোম্পানি প্রায় 1.5 কোটি টাকা অনলাইনে জুয়া খেলে এই টাকাগুলো শেষ করে ফেলছে, কোম্পানির টাকা। এখন সে আমার কাছে 164 দিয়েছে, খুব সুন্দর ভাবে দিয়েছে 164, এবং সে অনেক কান্নাকাটি করে বলল যে স্যার আমি এটা ভুল করেছি, আসলে কোম্পানির আমানতটা এভাবে নষ্ট করা ঠিক হয় নাই, আমি জুয়া খেলায় আসক্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি এই কাজটা করেছি, টাকাগুলো আমি জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে আমি হেরে গেছি। তো সে খুবই খুবই অনুতপ্ত যে আমার এটা উচিত হয় নাই, কোম্পানি আমাকে এত বিশ্বাস করেছে। তো আমি সুন্দরভাবে তার বক্তব্য রেকর্ড করলাম। রেকর্ড করার পরে আমি তাকে বুঝাই টুজাই বললাম যে ভাই আপনার অনুতপ্ত হয়ে লাভ নাই, এটা আপনি আস্তে আস্তে টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, আপনার বাবা যেহেতু ভালো একটা চাকরি করে, ওনার বাবা একটা ভালো চাকরি করে, আর যেসব জিনিসপত্র কিনেছিলেন ওই টাকা দিয়ে এগুলো বিক্রি করে আপনি কিস্তি করে করে দিয়ে দেন। ওমা, আমি সুন্দর বুঝাই টুজাই দিছি, সে আমার রুম থেকে বের হয়েছে। পরের দিন সকালে দেখি যে সে আমার কোর্টে হাজির। সে আমার কোর্টে হাজির। কেন? পিডাব্লিউ চাইছে, আমি পিডাব্লিউ দিছি, কোর্টে হাজির, বলতেছে যে আমি জবানবন্দি প্রত্যাহার চাই। আমার কাছে 164 দিয়েছে, আমার কোর্টেই, কোর্টেরই মামলা। আমার সামনে বলতেছে যে আমি জবানবন্দি প্রত্যাহার চাই। তো বিজ্ঞ আইনজীবীরা কোর্টে একদম সবাই ভরপুর। আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন প্রত্যাহার চান, আপনাকে কি আমি জোর জবরদস্তি করেছি, নাকি আমার রুমে পুলিশ ছিল যে আপনাকে পুলিশ দিয়ে ভয় দিয়েছে, নাকি আপনাকে আমি আহ কোনো নির্যাতন করেছি, নাকি কোনো প্রলোভন দেখিয়েছি, আপনি বলেন সবার সামনে। সে বলে না আপনি কিছু বলেন নাই, কিন্তু পুলিশ তো আমাকে নিয়ে থানায় মারধর করছে। তো আমি বললাম যে পুলিশ যে আপনাকে মারধর করছে এটা আমি আপনাকে জিজ্ঞাসা করেছি কিনা, যে আপনাকে কি মারধর করেছে? তা আপনি বললেন যে না করে নাই, আমি এমনিতেই অনুতপ্ত, আমি স্বীকার করতে চাই। আমি তো আপনার শরীরে কোনো আঘাতের চিহ্নও দেখলাম না, তো আপনাকে যদি নির্যাতন করেছে এই কথাটা তো অ্যাটলিস্ট আমাকে খুলে বলতে পারতেন আপনি, যে স্যার আমাকে আজকে রাতে রিমান্ডে নিয়েছিল, আমাকে নিয়ে প্রচন্ড মারধর করেছে, তাই আমি আপনার কাছে বলতেছি আসলে আমি এটা করি না। ও মা, সে পুরা কাঠগড়ায় গিয়ে টোটালি উল্টে গেছে। বলে না না আমি স্বেচ্ছায় দেই নাই। বলতেছে স্যার আপনি আমার কিছু বলেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো স্বেচ্ছায় দেই নাই। তাই বললাম আপনি কি কান্নাকাটি করলেন? ওই স্যার এমনি কান্না আসছিল তাই কান্নাকাটি করছি। এখন আপনি বোঝেন যে অবস্থাটা কি, এটা হলো একদম বাস্তব আমি বললাম। তো সে কিন্তু সেই আবেদন করলো, আমি পরে এটা বললাম ঠিক আছে তা আবেদন নথিভুক্ত থাকবে, এরপর আপনি যখন বিচারিক আদালতে মামলাটা যাবে, ট্রায়ালে যাবে, তখন আপনি বলবেন, বিচারককে বলবেন, যে বিচারক বিচার করে
তখন এটা দেখা যাবে, তখন আমি এটা নথিভুক্ত রাখবো। তো আমাকে তো বলতে হবে, ম্যাজিস্ট্রেটকে তো বলতে হবে যে আমাকে মারধর করছে, মারধরের আঘাতের চিহ্ন দেখাইতে হবে। বা যদি কোনো অন্য সিস্টেমে মারধর করে থাকে সেটাও খুলে বলতে হবে যে আমাকে এমন ভাবে মারছে যাতে দাগ না হয় শরীরে। কিন্তু আপনি কিছুই বললেন না ম্যাজিস্ট্রেটের কাছে। বিচারে গিয়ে 2 বছর পরে গিয়ে বললেন, বিচার সাক্ষ্য প্রমাণ শেষ হলে গিয়ে বললেন যে আপনাকে নির্যাতন করা হয়েছিল তাই আপনি অন 64 প্রত্যাহার চান। এটা কিন্তু কোনো ভ্যালু থাকবে না। যদি অন্য অন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে এবং চেইন অফ দা ফ্যাক্টস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি এটা কোনোভাবেই প্রত্যাহার চাইলেও কোনো কাজ হবে না, প্রত্যাহার হলেও কোনো কাজ হবে না। এই হচ্ছে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি নিয়ে আমার বক্তব্য। এখন যদি কারো কোনো কিছু জানার থাকে আনমিউট হয়ে বলতে পারে, জিজ্ঞাসা করতে পারে। আনমিউট করা যাচ্ছে না তো ওয়াজেদ ভাইকে কেউ একজন একটু লক দিতে পারেন, যে আমাদের একটু আনমিউট হওয়ার সুযোগ দেন। আর ছোটখাটো প্রশ্ন হলে লিখেও দিতে পারেন, আমি দেখে উত্তর দিতে পারি। আনমিউটই ভালো, রাইট, লিখতে কষ্ট হয়, সময় লাগে। একটু কেউ একটু ওয়াজিদ ভাইকে একটু নক দেন। সেটা ঠিক, তারপরে এখন একটু নক দেন যে আমাদের একটু আনমিউট করে দেন। আপনারা যদি প্রত্যেকের দায়িত্ব নিয়ে মিউট আনমিউট হন তাহলে কিন্তু সমস্যা হয় না, আনমিউট রাখা যায়। আচ্ছা, এটা হলো টাইম গ্যাপটা কতটুকু হলে অ্যাকসেপ্টেবল, এটা তো আসলে ধরা বাঁধা নিয়ম নাই। তবে আইনে বলা আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে কোনো গ্যাপ রাখাই উচিত না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ সর্বোচ্চ গেলে আপনি 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে গেলে কিন্তু এটা, আচ্ছা, 1 সপ্তাহের বেশি হলে কিন্তু এটা সন্দেহের তৈরি হয়, যে হয়তো আইনজীবী তাকে শিখিয়ে দিয়েছে, অথবা জেলখানায় কোনো আসামি তাকে এই বুদ্ধি দিয়েছে, এটাও হতে পারে। যার কারণে এটা আইনে বলা হয়েছে এট দা আর্লিয়েস্ট অপরচুনিটি, আমি যদি সিভিলের ভাষায় বলে থাকি, এট দা আর্লিয়েস্ট অপরচুনিটি, একদম সম্ভাব্য প্রথম সুযোগেই আপনাকে এটা প্রত্যাহারের আবেদন করতে হবে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার মনে হয় যে রিট্রাক্টেড কনফেশনের উপর আর কোনো প্রশ্ন থাকার কথা না। ওকে, এরপরে আর আপনাদের কি আর কোনো মামলায় পারিবারিক সহিংসতা, আর আরেকটা যেন কি মামলা বলেছিলেন, পারিবারিক সহিংসতা, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অর্থাৎ 2010 সালের, এটার বিষয়ে একটু বলেছিলেন। অর্থঋণ, অর্থঋণটা এই সপ্তাহে না, আমি আগামী 1 সপ্তাহ দেখবো, তারপরে আগামী সপ্তাহে আমাদের লাস্ট ক্লাস হবে। আগামী সপ্তাহে আপনাদের লাস্ট ক্লাস, অর্থঋণ প্লাস অন্য অন্য ছোটখাটো বিষয় নিয়ে। পারিবারিক তো আমার পড়ানোর বিষয় না, তারপরে যদি পারিবারিক কারোর কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। পারিবারিক হলো একটা সিভিল ম্যাটার, কিছু কিছু ক্ষেত্রে কোয়াজাই ক্রিমিনাল বলা হয়। যেমন ডিক্রি জারি, এটা কিছুটা ক্রিমিনাল প্রকৃতির আছে, ভায়োলেশন করলে শাস্তি আছে। আহ এছাড়া আসলে এটা একটা সিভিল ম্যাটার বা পারিবারিক ম্যাটার, এটা ক্রিমিনাল মামলার বিষয় না। আচ্ছা, রিমান্ড শুনানিতে নিয়ে যদি কিছু বলতে, আচ্ছা রিমান্ড শুনানি নিয়ে আসলে কি বলবো, রিমান্ড শুনানির বিষয়টা হলো যে আহ, অনেক সময় আপনাদের প্রোটেস্ট করতে হয় এইভাবে, যে রিমান্ডের বিপক্ষে দাঁড়াইতে হয়, অর্থাৎ আপনার আসামিকে আপনাকে সেভ করতে হবে। তো সেই সময় আমার শুনানিটা কেমন হওয়া উচিত এটা জানতে চাচ্ছেন তো, যে আমি যখন আসামি পক্ষে থাকবো আমি কিভাবে তাকে রিমান্ড থেকে সেভ করতে পারি, এটা তো।
ওকে, এইখানে কিছু বিষয় হলো আপনাকে আসলে বিস্ফোরক দ্রব্য আইন এগুলা তো আমরা বিচার করি না, শুধু মামলাটা আমাদের কাছে রেডি ফর ট্রায়াল পর্যন্ত থাকে। তো বিস্ফোরক আইন নিয়ে আসলে বলা, অস্ত্র আইন নিয়ে দুই এক কথা বলবো, কিন্তু বিস্ফোরক আইন নিয়ে আসলে আমার কোনো ধারণা নাই, এই কারণে যে এগুলো আমরা শুধু মামলাটা রেডি ফর ট্রায়াল করি, এরপরে পাঠাই দেই সংশ্লিষ্ট আদালতে বিচারের জন্য। আমরা এটা বিচারও করি না, সাক্ষ্য গ্রহণও আমি কখনো নেই নাই, এটা আমাদের নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, এখন কেউ মাত্র একটা প্রশ্ন করেছিল কি বিষয়, ও রিমান্ড শুনানিতে আসামিকে রিমান্ড থেকে বাঁচানোর জন্য কি কথা বলা যেতে পারে বা সাবমিশনটা কেমন হতে পারে, এটা একটা ভাইটাল ইস্যু। তো দেখেন, রিমান্ড শুনানিতে কয়েকটা, আপনাকে এজাহারটা নারী ও শিশু আইনের মামলার বিষয়ে একটু আলোচনা করবেন স্যার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আগে আমরা রিমান্ড শুনানি তাহলে এটা একটা জানতে চেয়েছে, আমরা এখানে কি বলতে পারি। আচ্ছা, রিমান্ড শুনানিতে নিশ্চয়ই রাষ্ট্রপক্ষে থাকে, তো রাষ্ট্র থাকতেছে এক পক্ষ রাষ্ট্র বা পুলিশ থাকতেছে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, আর এক পক্ষ থাকতেছে বিজ্ঞ আইনজীবী ওই আসামিকে বাঁচানোর জন্য, রিমান্ড থেকে বাঁচানোর জন্য বিজ্ঞ আইনজীবী থাকতেছে। এখন এখানে একটু দেখবেন যে রিমান্ডের ক্ষেত্রে আপনাকে এজাহারটা আগে ভালো করে পড়তে হবে। এজাহার, এজাহারটা ভালো করে পড়তে হবে, আপনার আসামির সংশ্লিষ্টতা কতটুকু, এইটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার আসামির সংশ্লিষ্টতা কতটুকু আছে এই মামলায়। যদি একমাত্র আসামি হয় তাহলে তো পুরোটাই সংশ্লিষ্টতা তার, তার বিরুদ্ধেই অভিযোগ। কিন্তু তিন চারজন হলে দেখবেন যে আপনার আসামি, বা পাঁচজন হলে দেখবেন আপনার আসামির সংশ্লিষ্টতা কিন্তু পুরোটুকুই তার না, খণ্ডিত খণ্ডিত। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার দেখবেন যে ওই মামলায় আর কোনো অজ্ঞাতনামা আসামি আছে কি, অজ্ঞাতনামা দেখবেন প্রত্যেকটা মামলায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অজ্ঞাতনামা আসামি থাকে, বিশেষ করে রাষ্ট্রবাদী যে মামলাগুলোতে এখানে অজ্ঞাতনামা আসামি থাকে। আর একটা পয়েন্ট হলো যে উদ্ধার, আপনার আসামির কাছে, যে আসামির বিষয়ে আপনি শুনানি করতেছেন তার কাছে কোনো আলামত উদ্ধার আছে কিনা, আলামত উদ্ধার আছে কি না। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, কোনো আলামত মিসিং আছে কিনা, যে বিষয়ে মামলা করা হয়েছে সেই কোনো আলামত মিসিং আছে কিনা, অর্থাৎ উদ্ধার হয় নাই এমন কোনো আলামত আছে কিনা। এই বিষয়গুলোই সাধারণত রিমান্ডের ক্ষেত্রে একজন আইনজীবীকে তুলে ধরতে হবে। সেটা হলো যে অজ্ঞাতনামা আসামি যদি থাকে সেক্ষেত্রে এটা রিমান্ড দেওয়ার একটা গ্রাউন্ড হয়। বিচারক যখন রিমান্ড দেয় তখন এই অজ্ঞাতনামা আসামি কারা এটার নাম জানার জন্য আপনার আসামিকে রিমান্ড দিতে পারে, যে আপনার সাথে আর কে কে ছিল। তার মানে এইখানে আপনাকে আঘাত করতে হবে আলামত উদ্ধার আছে কিনা। আপনার আসামির কাছে যদি আলামত উদ্ধার হয়ে থাকে, আলামত যদি উদ্ধার হয়েই যায় আর যদি কিছু অবশিষ্ট না থাকে, তাহলে এটা আপনি বলতে পারেন যে আমার আসামির কাছে যা পাওয়া গেছে তা তো গেছেই, আর তো কিছু বাকি নাই। তাহলে তাকে রিমান্ডে দেওয়ার আর কোনো গ্রাউন্ড থাকতে পারে না। বাদী যা দাবি করেছিল সম্পূর্ণটাই উদ্ধার আছে। তাহলে আলামত উদ্ধার আছে কিনা এটা একটু খেয়াল করতে হবে। আর কোনো আলামত যদি মিসিং আছে কিনা, অর্থাৎ উদ্ধার হয় নাই এমন কোনো আলামত আছে কিনা। যদি বিজ্ঞ আদালত মনে করে যে আসামির সংশ্লিষ্টতা আছে এবং আলামত মিসিং আছে, এটা এখনো উদ্ধার করা যায় নাই, বা আংশিক উদ্ধার হয়েছে আংশিক হয় নাই, এক্ষেত্রে আদালত আসামিকে সাধারণত রিমান্ড দিয়ে থাকে, যে বাকি আলামতের বিষয়ে যাতে তাকে আহ ইন্টারোগ্রেট করা যায়, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করা যায়। ওকে, এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। তবে এরকম যদি হয় দেখবেন আলামত উদ্ধার আছে আপনার আসামির কাছ থেকে, কোনো আলামত মিসিং নাই, কিন্তু আসামি আবার অজ্ঞাতনামা আছে, এক্ষেত্রে রিমান্ড দিতে পারে আদালত, যদি উপযুক্ত মনে করে যে ঠিক আছে আলামত উদ্ধার আছে ঠিক আছে, কিন্তু এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের নামগুলো জানার জন্য রিমান্ড দিতে পারে।
সুতরাং আপনার শুনানি করার সময় এই বিষয়গুলো একটু নিশ্চিত হতে হবে যে ওই পর্যায়ে আপনি যখন রিমান্ড শুনানি করতেছেন তখন এই তিনটা বিষয়ের অবস্থা কেমন। এই তিনটা বিষয়ে যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে সাধারণত ম্যাজিস্ট্রেট সেখানে আর রিমান্ড আটকানো যায় না। খুব কঠিন, যদি না অন্য কোনো মানবিক দিক বা ম্যাজিস্ট্রেট যদি অন্য কোনো লুফলস যদি খুঁজে না পায়, তাহলে সাধারণত এটা রিমান্ড আটকানোটা কঠিন। আর যদি আপনি এই তিনটা বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে মাননীয় আদালত, এখানে কোনো অজ্ঞাতনামা আসামি নাই, বাদী সুস্পষ্ট ভাবে কতজন আসামি নাম উল্লেখ করে দিয়েছে এবং তার যে জিনিসপত্রগুলো হারানো গেছিল সেটা অলরেডি উদ্ধার হয়ে গেছে, তাহলে আর তো এই মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদ করার মতো কিছু নাই, সবই তো হয়েই গেছে। তাহলে কেন আমার আসামিকে আপনি রিমান্ড দিবেন? তো আমি রিমান্ডের বিরোধিতা করতেছি, এটা আপনার সাবমিশন হতে পারে, কিন্তু এইখানে যদি কোনো গ্যাপ থেকে যায় সেখানে আসলে রিমান্ড থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায়। ওকে। হ্যাঁ, এটার বিষয়ে অ্যাডভোকেট লিজা, এটা তো একটা আমাদের সমস্যা যে আসলে মানুষ যদি নৈতিকভাবে ভালো না হয়, কোনো পুলিশ অফিসার যদি কোনো নিরীহ ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে দেয়, এটা আসলে আহ, যদি কোনো সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণ না থাকে, তাহলে কিন্তু আসলে বাস্তবে এটার বিচার হওয়াটা খুব কঠিন। এটা উপর আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে, আল্লাহই তার বিচার একদিন করবে। আর এটা যেমন ঘটে, আবার কিছু মানুষ যদি নৈতিকভাবে সৎ না হয়, মানে নৈতিকতা বোধ যদি তার মধ্যে না থাকে, নীতি যদি না থাকে, তাহলে কিন্তু তাকে আর মানুষ বলা যায় না। এখন দেখবেন যে মানুষের সাথে কেউ যদি এই ধরনের অন্যায় করে, সে কিন্তু সারা জীবন পুলিশের চাকরিতে থাকবে না। তো আল্লাহ কিন্তু টুডে আর টুমোরো তার বিচার দুনিয়াতে করে দেবে। সেগুলো আপনারা এখন ফেসবুকে দেখতেছেন যে একজন পুলিশ অফিসার কত ক্ষমতাধর ছিল, এখন সে কি অবস্থা। তো মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার কাউকে বেইজ্জতি করার মালিকও কিন্তু আল্লাহ। তো এটা আসলে বলা যাবে না যে রাস্তা থেকে তুলে নিলে কি করব, এটা আসলে ব্যাখ্যা করাটা কঠিন। এটা আলটিমেটলি আপনার লড়তে হবে যে আমার কাছে পাওয়া যায় না, উদ্ধার নাই, জোর করে দিছে, তবে এটা প্রমাণ সাপেক্ষ, আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে, শুধু মুখ দিয়ে বললে হবে না। এটা কঠিন আর কি। যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম না, একজন লোককে রাস্তায় ইয়াবা দিয়ে ধরে নিতে যাচ্ছিল, একজন আইনজীবী তো প্রোটেস্ট করেছিল, মনে আছে আপনাদের? কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, জোর করে তাকে নামায় তারপরে ইয়াবা দিতে চেয়েছিল। দেখেন ওইটা কিন্তু সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ ছিল বিধায় লোকজন ঘেরাও করছিল পুলিশদের, ভিডিও করছিল, যার কারণে কিন্তু এটা আপনার ন্যায় বিচার সে পেয়েছে। কিন্তু একটু ভেবে দেখেন, যদি কোনো কারণে এটার কোনো ভিডিও না থাকতো, ধরেন নির্জন রাস্তা, হ্যাঁ, তারপরে ওই লোকটাকে ইয়াবা পকেটের মধ্যে দিয়ে তারপরে ধরে চালান দিয়ে দিত, তখন ওই লোকটার কি অবস্থা হতো? আদালত কি বিশ্বাস করতে চাইতো যে সে লোকটা ভালো? কারো কাছে 250, 300, 500 পিস ইয়াবা পাইলে শুধু আদালতকে দোষ দিয়ে না, আপনি যদি বিচারক হতেন, আপনিও কিন্তু প্রাথমিকভাবে ধরে নিতেন যে না, নিজেকে বাঁচানোর জন্য এখন আসামি মিথ্যা কথা বলতেছে, আসলেই তার পকেটে 300 300 পিস ইয়াবা পাওয়া গেছে। কারণ আমরা তো আসলে, মানে এটা তো আল্লাহ দেখেছে, তাছাড়া তো পৃথিবীর কেউ দেখে নাই যে ওই আসামির সাথে কি আচরণটা করেছে পুলিশ অফিসার। তো ওই যে যেগুলো প্রমাণ থাকে আসলে সেইগুলোই আমরা বুঝি যে আসলে এই লোকটা নিরীহ ছিল, কিন্তু প্রমাণ না থাকলে কিন্তু, মানে যেটা সত্য কথা, অনেক সময় আমাদের বিশ্বাস করতে হয়, মনে মনে বিশ্বাস করি না, আসলেই মনে হয় উদ্ধার হয়েছে। তো যার কারণে আদালত তার মুখের কথা বিশ্বাস করে না, আদালত চাই প্রমাণ, এটাই বাস্তবতা। তো এইটার আসলে কোনো সলিউশন আমার কাছে কেন, কারো কাছেই নেই। ওই তো সেটাই তো বললাম যে আদালত তো চাই প্রমাণ, এখন আপনার কাছে তো প্রমাণ নাই, আপনার কাছে তো প্রমাণ নেই। এখন এটা কিভাবে বলেন, এটা তো কোনো সলিউশন হতে পারে না। কি বলবো আমি? আমি কেন, কোনো বিচারকে কিছু বলতে পারবে না? আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? আপনিও আমার কাজটাই করতেন। আপনি বিচারক হলেও আপনি ধরে নিতেন যে না, ওর কাছে পাওয়া গেছে। এখন নিজেকে বাঁচার জন্য বলতেছে যে নাহলে তো সব আসামি। একটা জিনিস আপনারা বিশ্বাস করেন কিনা, পৃথিবীতে কোনো মানুষ কিন্তু তার নিজের দোষ বলতে চায় না, অন্তত স্বেচ্ছায় বলতে চায় না।
আপনি যদি কারোর বাড়িতে চুরি করে থাকেন একটা মোবাইল ফোন কারোর বাড়ি থেকে, আপনি কি বলবেন কারোর কাছে যে আমি মোবাইল ফোন চুরি করছিলাম আমার বন্ধুর বাসা থেকে? বলবে এখানে কেউ আছেন? বলবেন যে আমি স্বেচ্ছায় বলবেন যে আমি চুরি করেছিলাম? বা একটা স্বর্ণের গহনা আমার বান্ধবীর বাসা থেকে আমি চুরি করেছিলাম? এটা কেউ বলবে? কেউ স্বীকার করবেন? সবাই তার নিজের পক্ষে বলবে যে আমি করি নাই, চোরও বলে যে আমি চুরি করি নাই। আজকে আপনাদের বলি, দেখেন কি অবস্থা। আজকে একটা আসামি আসছে আমার কাছে 164-এ, তাকে দেখেই মনে হচ্ছে যে সে নেশাখোর। মানে গাঁজা বা ইয়াবা বা হিরোইন এই টাইপের, মানে তার চেহারা দেখলেই বোঝা যায়, বোঝা যায় না, মানুষের চেহারা তো অনেক সময় বোঝা যায়। মানে একদম মানে শুকনা, মানে ঘুমাচ্ছে, দাঁড়ায় থাকতে পারতেছে না, মানে সব সময় অ্যাডিক্টেড। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি নেশা করো? কয় না, নেশা করি না, এরকম বল। তো আমি বললাম যে তুমি নেশা করো না, তোমাকে তো দেখে একটু কেমন কেমন মনে হচ্ছে, তুমি দাঁড়ায় থাকতে পারতেছো না কেন? বললো যে স্যার সত্যি কথা বলি, আমার জীবনে আমি শুধু সিগারেটই খাইছি, সিগারেট ছাড়া আর কোনোদিনও কিছু খাইনি। তো আমি বললাম যে না, তুমি সত্যি কথা বলো, আমি কিন্তু তোমারে দেখে বুঝে ফেলছি তুমি ইয়াবা একদিন হলেও জীবনে খেয়েছো। আমি তাকে জিজ্ঞাসা করতেছি, যদিও এটা মাদকের মামলা না, তারপরেও সে বলে না স্যার, এই এমন একটা কথা বলছে কয় আমি কোনোদিন ইয়াবা দেখিই নাই কেমন, আমি কোনোদিন দেখিই নাই ইয়াবা কেমন। তাই আমি বললাম শোনো, তোমার এটা তো ইয়াবার মামলাও না, মাদকের মামলাও না। আমাকে সরকার এখানে বসাইছে, এত টাকা বেতন দিচ্ছে, আমার তো এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে একজন মানুষকে দেখলে বুঝতে পারি যে কে নেশা করে আর কে করে না। তো তুমি কি আমারে বোকা মনে করো? তবে চুপচাপ আছে। আমি বলি তুমি সত্যি কথা বলো তো, আমার চোখের দিকে তাকাও। তাকায় বলে তুমি জীবনে এক পিস ইয়াবাও তুমি খাও নাই? পরে বলে স্যার মাত্র 2 দিন খাইছি, এরকম হাত দিয়ে বলতেছে যে আমি মাত্র 2 দিন ইয়াবা খেয়েছি, আর কোনো দিন আমি ইয়াবা খাই। অথচ দেখেন এই কথাটার আগের কথাটাই ছিল যে স্যার ইয়াবা কাকে বলে আমি চিনি না, ইয়াবা কাকে বলে আমি চিনি না। প্রথমে সিগারেট খাওয়ার কথাও অস্বীকার করেছে। তো এখন এরপরে বলতেছে আমি মাত্র 2 দিন খেয়েছি। অথচ ও কিন্তু, আমার মনে হয় যে ওর চেহারা দেখে দেখে আমি যতটুকু বুঝলাম সে কন্টিনিউয়াসলি ইয়াবা খায়। কিন্তু সে আমাকে লাস্টে বললো যে আমি মাত্র 2 দিন খেয়েছি। আমি এটা লিখি নাই, কারণ এটা আমার 164-এর বিষয় ছিল না, সে নেশা করে কি করে না। তো এখন বিষয়টা হলো কি, বিষয় হলো প্রত্যেকটা মানুষ একদম ইনহেরিটেড, জন্মগত ভাবেই তার নিজের ত্রুটি কখনো কারো কাছে প্রচার করতে চায় না। দেখবেন অনেক ছেলে আছে 50টা প্রেম করছে, তারপরেও 51 নম্বর মেয়েকে যখন অফার করে সে কি বলে আমি 50টা প্রেম করেছি? সে বলে যে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনোদিন আমি তাকাইনি। আমার খালাতো বোন ফুফাতো বোন ছিল, তারাও বলতে পারবে না যে কোনোদিন আমি তাদের দিকে তাকাই কথা বলছি। কেন বললো এটা? কারণ নিজের ত্রুটি সে কখনো, সামান্য প্রেমের বিষয় তাই সে স্বীকার করতে চায়নি। আর একজন মানুষকে মেরে ফেললে, একটা ক্রাইম করলে কিভাবে সে স্বেচ্ছায় স্বীকার করবে আপনারাই বলেন? এটা তো মানুষের একদম জন্মগত একটা বিষয় যে প্রত্যেকের দোষ সে নিজে চেপে রাখে। তো এখন বিষয়টা হলো যে আমাদের কাছে আসলে সব আসামি বলে যে স্যার আমি অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই, আমাকে মিথ্যা ভাবে পুলিশে ধরে এনেছে। প্রত্যেকটা আসামি 164 দিতে আসলে কান্নাকাটি কান্নাকাটি করে, বলে স্যার আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আমাকে শুধু শুধু ধরে এনেছে, নানা কথা বলে। তারপরে আস্তে আস্তে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি সত্য কথা বলো, সমস্যা নেই, তুমি চাইলে আমি রেকর্ড করবো, না হলে করবো না, হ্যাঁ তোমাকে কোনো পুলিশের রিমান্ডও দেওয়া হবে, তুমি করলে স্বীকার করো, না করলে দরকার নেই। বা ও বোঝা যায় যে সহযোগী আসামি বলে দিছে তার নাম, তখন সে এক পর্যায়ে বলে দেয় সব। কিন্তু প্রথমে এসে সে কিছুই জানে না, কিছুই জানে না, পরে আস্তে আস্তে সে নিজে থেকেই বলতে শুরু করে যে আমি শুধু এতটুকু করছি, আমি পুরো খুন করি নাই, আমি শুধু এতটুকু করছি, আমি পুরো ডাকাতি করি নাই, আমি শুধু বাসার সামনে দাঁড়ানো ছিলাম, ভিতরে এই 5 জন ঢুকেছে। মানে এটারে বলে এক্সকালপেটরি কনফেশন, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে কনফেশন দেয়। বলে যে ওরা 4 জন ঘরের মধ্যে ঢুকে ডাকাতি করছে, আমি শুধু বাড়ির সামনে পাহারা দিচ্ছি। কিন্তু এই ছেলেটাই প্রথমে ঢুকে বলল আমি কিছুই জানি না। তো এরকম মানে কোনো মানুষই আসলে আমাদের সাথে এসে প্রথমে বলে না যে আমি এটা করেছি। দুই একজন আছে যারা একেবারেই অ্যাভয়েড করতে পারে না, সিসি ক্যামেরা ফুটেজ আছে বা লাশ উদ্ধার আছে বা তার ঘরে লাশ পাওয়া গেছে, এগুলো আর সাধারণত অস্বীকার করেন।
বাট যেগুলো অস্বীকার করার সুযোগ আছে প্রত্যেকটা আসামি সেটাও অস্বীকার করতে চায়, প্রথমে কিছুই বলতে চায় না, পরে আস্তে আস্তে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে আস্তে আস্তে বলে দেয় সব। তো বিষয়টা হলো যে আপনার এই প্রত্যেকটা মানুষই যদি আমাদের কাছে এসে বলে যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমাকে রাস্তা থেকে ধরে পুলিশ ইয়াবা দিয়েছে, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে চাকু দিয়ে মামলা দিয়েছে, এখন আপনারাই বলেন আমরা কোনটা বিশ্বাস করব আর কোনটা করব? কি করার আছে আমাদের? আমাদের কিছু করার আছে? তো এইটার আসলে কোনো সলিউশন নাই যে কাউকে রাস্তা থেকে ধরে আনলে, এটা সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণ না থাকলে এটা আসলে আহ বাস্তবে প্রমাণ করা খুবই কঠিন, খুবই কঠিন। Okay, আচ্ছা এটা গেল। এখন আর আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো এই বিষয়ে প্রশ্ন নাই? আচ্ছা এরপরে আর একটা ফ্যামিলি ম্যাটার। ও অস্ত্র আইনের বিষয়, ডাকাতি, অনধিকার গৃহে প্রবেশ, বেআইনি সমাবেশ নিয়ে কিছু বলবেন? আচ্ছা ডাকাতির বিষয়টা হলো যে ডাকাতি মামলার ক্ষেত্রে আপনার যে কোনো ভাবেই হোক আসামি কম পক্ষে 5 জন হতে হবে, কম পক্ষে 5 জন হতে হবে, নিচে হলে আর হবে না। এখন যদি আপনারা দেখেন যে কোন মামলায় আসামি 5 জন ছিল, হ্যাঁ, কোন মামলায় ডাকাতি মামলায় আসামি প্রথমে 5 জন ছিল, এখন তদন্তকারী কর্মকর্তা যখন মামলাটা তদন্ত করে চার্জশিট দিয়েছে, খেয়াল করেন চার্জশিট দিয়েছে, চার্জশিটে সে এসে 4 জনকে সেন্ট আপ করলো, 4 জনকে সেন্ট আপ অর্থাৎ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলো। সেন্ট আপ মানে হলো যাদের আসামি হিসাবে অভিযুক্ত করা হয় চার্জশিটে তাদের বলা হয় সেন্ট আপ। আর একজনকে নন সেন্ট আপ করলো, একজনকে নন সেন্ট আপ করলো বা নট সেন্ট আপ করলো। তদন্তকারী কর্মকর্তা বলল যে এই একজনের বিরুদ্ধে অপরাধের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় না। তাহলে এখন বলেন তো এই মামলাটা কি আর ডাকাতি মামলায় থাকবে? 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আর একজনকে অব্যাহতি দিয়েছে, নট সেন্ট আপ করেছে, তাহলে আসামি কিন্তু প্রথমে 5 জনই ছিল এজাহারে, বা 7 জন ছিল, সেখান থেকে 4 জনকে সেন্ট আপ করা হয়েছে আর 2-3 জনকে বাদ দেওয়া হয়েছে। তাহলে যখনই আসামি 5 জনের নিচে নেমে আসবে, একজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পায় নাই, তাকে নট সেন্ট আপ করে দেবে বা অব্যাহতি সুপারিশ করবে, তাহলে আসামি কিন্তু লাস্টে থেকে গেল 4 জন, মানে 5টা আপেল থেকে একটা আপেল ফেলে দেওয়া হলো। তাহলে কোনোভাবেই কিন্তু এটা আর ডাকাতি মামলার ধারায় 395 বা 397 ধারায় অভিযোগপত্র দেওয়া যাবে না। আবার এরকমও হয়, আমি যেটা দেখেছি, যে আসামি 5 জন ছিল, 5 জন ঠিক আছে, 5 জন ছিল, তদন্তকারী কর্মকর্তা একজনের নাম ঠিকানা পায় নাই, এই জন্য একজনকে নট সেন্ট আপ করেছে। কি কারণে? বলল তার কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি, তার কোনো অ্যাড্রেস পাওয়া যায়নি। এই আসামিরা নাম বলেছে কিন্তু বাস্তবে আমরা তাকে খুঁজে পাইনি, নাম ঠিকানা পাইনি, এই কারণে এই একজনকে নট সেন্ট আপ করা হলো। তাহলে কি ডাকাতি মামলা থাকবে? 395 397 ধারায় চার্জশিট গ্রহণযোগ্য হবে? না, সাদিয়া ঈশা থাকবে না। আমি কি বললাম, যে কোনো ভাবে যে আসামি নাম ঠিকানা পাওয়া যায় না সে কিন্তু আর আসামি থাকবে না, এটা মাথায় রাখবে। চার্জ মাস্ট বি স্পেসিফিক, তেমনি অ্যাকুইস্ট মাস্ট বি স্পেসিফিক,
এট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ। অভিযোগ যেমন সুনির্দিষ্ট হতে হবে, এট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ, চার্জ গঠনের সময় দ্য অ্যাকুইজড মাস্ট বি স্পেসিফিক। আচ্ছা, আমি বলতেছি, এটা আগে এটা বোঝেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অভিযোগ গঠনের সময় অভিযোগ যেমন সুস্পষ্ট হতে হবে, আসামিও সুস্পষ্ট হতে হবে। কার ছেলে, আসামি কে, তাকে আদালতে উপস্থিত করতে হবে। এখন একজনের নাম ঠিকানাই পেল না পুলিশ, একটা ফিকটিশিয়াস পার্সন হয়ে গেল, যার কোনো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার যার কোনো হদিস নাই, অথচ এরা 164-এ বলেছে যে হানিফ নামে একজন ছিল। আসলে হানিফ নামে কাউকে খুঁজেই পাওয়া যায় না। তো আমি কি ফিকটিশিয়াস পার্সনের বিরুদ্ধে চার্জ করতে পারবো, যার বাস্তবে আমি খুঁজে পাচ্ছি না? নাম ঠিকানাই নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, কাকে আমি শাস্তি দেব? শাস্তি এক্সিকিউট হবে কিভাবে? 10 বছরের কারাদণ্ড দিলে আসামি পাবো কোথায় তখন? তো একজন লোককে যাকে আমি নাম ঠিকানাই পেলাম না, তাকে আমি কিভাবে, তার বিরুদ্ধে আমি চার্জ করব, কিভাবে তাকে শাস্তি দেব? এই জন্য আমি বলেছি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে 5 জন আসামি থাকতে হবে। একদম ক্লিয়ারলি 5 জন আসামি থাকতে হবে, স্বচ্ছ 5 জন আসামি, তাহলে ডাকাতি মামলায় চার্জশিট দেওয়া যাবে বা চার্জ ফ্রেম করা যাবে। একজন যদি সরে যায় কোনোভাবে, নাম ঠিকানা না ম্যাচিং হওয়ার কারণে, অথবা আহ খুঁজে না পাওয়ার কারণে, যে কোনো কারণেই হোক, একজনকে যদি বা অন্য কোনো কারণে নট সেন্ট অফ হলে, সেটা আর ডাকাতি মামলায় থাকবে না। সেটা 5 জনের নিচে হলে যে দস্যুতা এরকম চলে আসবে, কিন্তু ডাকাতি আর হবে না। তাহলে ডাকাতি মামলা এটা একটা বিষয়। আর ডাকাতি মামলায় একটা জিনিস, যেটা আমি ডাকার প্র্যাকটিসটা আপনাদের বলে দিতে পারি, ডাকাতি মামলায় সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয় না, এটা সিআর মিস থেকে জামিন হয় সাধারণত। দায়রা আদালতের রিভিশনের মাধ্যমে জামিন হয়, এটা আপনারা জানেন। সাধারণত ম্যাজিস্ট্রেটরা জামিন দেয় না ডাকাতি মামলায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার জামিন দেওয়াও যায়, যেমন একেবারেই যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে লোকটা আসলে ডাকাতির সাথে সংশ্লিষ্টতা নাই, কিন্তু সে ধরেন কোনো কারণে কোনো ডাকাতির মাল গ্রহণ করেছে। কিভাবে? ধরেন একজন আসামিকে পুলিশ ধরে নিয়ে আসলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ডাকাতি মামলায় তাকে অ্যারেস্ট করা হলো, কাকে? রহিমকে। আচ্ছা, রহিমকে দিয়ে পুলিশ 164 করালো। রহিমকে দিয়ে পুলিশ 164 করালো। রহিম তার 164-এ বললো যে আমি এই যে জিনিসটা আমার কাছে পাওয়া গেছে, ডাকাতির জিনিসটি, যে আলামতটি উদ্ধার হয়েছে, ধরেন একটা মোবাইল ফোন, এটা এই রহিমের কাছ থেকে উদ্ধার হয়েছে। যে মোবাইল ফোনটি ডাকাতি হয়েছিল সেটা রহিমের কাছে পাওয়া গেছে, এই কারণে রহিমকে আসামি করা হলো। রহিম তার 164-এর জবানবন্দিতে বলল যে, আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে বলল যে আমি এই মোবাইলটা কিনেছি, এটা সত্য। এই মোবাইলটা আমার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে, এটা 100% সত্য। কিন্তু এই মোবাইলটি যে আমি যাদের কাছ থেকে কিনেছি, তাদের ডাকাতি করে এনেছিল, এটা আমি জানতাম। ডাকাতি করে এনেছিল কিনা এটা আমি জানতাম না। আমি একটু কম দামে পেয়ে জিনিসটা আসলে কিনেছি, এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি জানতাম না যে এই যাদের কাছ থেকে আমি মোবাইলটা কিনেছি সেটা আসলে ডাকাতির মাল বা ডাকাতির ল্যাপটপ বা ডাকাতি করা কোনো জিনিস। তাহলে আপনারাই বলেন, সে নিজেই 164-এ এই কথা বলেছে, তাহলে তাকে কি ডাকাত অনুমান করা যাবে, প্রিজিউম করা যাবে যে সে রহিম ডাকাত? করা যাবে না, কিন্তু পুলিশ তো তাকে আসামি করেছে, যেহেতু ডাকাতির মাল তার কাছে পাওয়া গিয়েছে। যেহেতু ডাকাতির মাল তার কাছে পাওয়া গিয়েছে, সুতরাং পুলিশ তো তাকে আসামি ঠিকই করে দিয়েছে। সুতরাং এটাও বিচারক বিবেচনা করে থাকে যে এই যে যে রহিমকে আসামি করা হলো ডাকাতি মামলায়, আসলে কি রহিম ডাকাত ছিল? সে তো তার জবানবন্দিতে স্বীকার করছে যে হ্যাঁ, আমি এটা, আমার কাছ থেকে উদ্ধার হয়েছে, এটা সঠিক, বাট আমি জানতাম না যে এটা ডাকাতির মাল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আসামিকে ম্যাজিস্ট্রেট একদম ক্লিয়ার পিকচার, একদম একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রহিম এখানে ডাকাতির সাথে জড়িত না, এবং সে অন্য কোনো ডাকাতকে চেনেও না, তাদের নামও বলে না। সে সরল বিশ্বাসে একটু কম মূল্যে, বাজারের প্রাইস থেকে একটু কম মূল্যে সে কিনেছে। ওকে, সুতরাং এটা আবার জামিনের গ্রাউন্ড হতে পারে। আচ্ছা, এইটা একটা বিষয় গেল। ডাকাতির বিষয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে ডাকাতির মামলায় কিছু জানার? মোটামুটি এই 2-3টা প্রবলেমই ডাকাতির মামলায় একটু দেখা যায়।
যে যারা ডাকাতির পণ্য রিসিভ করে সাধারণত স্বর্ণকাররা এই কাজটা করে থাকে। ও, এটা একটু বলে দিই, স্বর্ণকাররা যেটা হয়, এটা একটা ভাইটাল পয়েন্ট আমার মনে পড়েছে। স্বর্ণকারদের ক্ষেত্রে একটা সমস্যা, সমস্যাটা হলো এই জন্য আমি যখন 164 নেই, আমি মারামারিতে যাব, আমি যখন 164 নেই এটা আমি খুব সাবধানে নিই, 164টা খুব যত্ন সহকারে ম্যাজিস্ট্রেটের নেওয়া উচিত। কারণ এই 164 এর উপর একজন আসামি জীবন মৃত্যু নির্ভর করে। সুতরাং এটা কোনোভাবে অবহেলা করে নেওয়া ঠিক না, এটা খুবই একটা সেনসিটিভ বিষয়, একটা মানুষের জীবন মৃত্যুর বিষয়। দেখেন, ডাকাতির মামলায় এরকম হয় যে ধরেন ডাকাতরা ডাকাতি করেছে 100 ভরি স্বর্ণ, খেয়াল করেন, 100 ভরি স্বর্ণ ডাকাতি করেছে। ওকে, এই স্বর্ণটা তারা এই যে তাঁতি বাজারে এনে, যেখানে স্বর্ণ বেচা কিনা হয় খোলা বাজারে, তো তাঁতি বাজারে এসে এই স্বর্ণটা বিক্রি করেছে স্বর্ণকারদের কাছে। 100 ভরি স্বর্ণ প্রত্যেক ভরি বিক্রি করেছে মাত্র 50,000 টাকায়, ডাকাতরা, হ্যাঁ, ডাকাতরা প্রত্যেক ভরি বিক্রি করেছে 50,000 টাকা। ওকে, এখন দেখেন, তাহলে এই যখন ডাকাতরা 164 দিতে আসে, এই মামলায় যখন ডাকাতরা 164 দেবে, যে কোনো একজন ডাকাত, তখন তার কাছে আমি জিজ্ঞাসা করি, খুব সেন্সিটিভলি এটা জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনারা, পুরো ডাকাতির বর্ণনা তারা দেয়, কিভাবে ডাকাতি করছে, কত ভরি স্বর্ণ নিছে, সবই বর্ণনা দেয়। লাস্টে গিয়ে বলে যে এই ডাকাতির স্বর্ণটা আমরা তাঁতিবাজার একটা স্বর্ণের দোকানদারের কাছে বিক্রি করি। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে কত টাকায় বিক্রি করেছেন প্রত্যেক ভরি। তো বললো যে 50,000 টাকায় বিক্রি করেছি। তো আমি বললাম যে স্বর্ণের ভরি তো 1,20,000 বা 30,000 টাকা, আপনি কেন 50,000 টাকা এত কমে কেন বিক্রি করলেন? তা বলে যে স্যার আমাদের তো কোনো কাগজপত্র নাই, ডাকাতির মাল, যত দ্রুত বিক্রি করতে পারি ততই লাভ, যে যে দামেই পাই বিক্রি করে দিই। তাই বললাম যে ঠিক আছে, তাহলে আপনি যে এই যে ধরেন আহ আহ পিঙ্কি ধরেন, পিঙ্কি জুয়েলার্সে আপনি বিক্রি করলেন, পিঙ্কি জুয়েলার্স নামক জুয়েলার্সে আপনি বিক্রি করলেন। আচ্ছা, ওই মালিক, পিঙ্কি জুয়েলার্স এর মালিক, উনি কি এটা জানতো যে আপনাকে যেহেতু 50,000 টাকা করে দিচ্ছেন, তাহলে পিঙ্কি জুয়েলার্স এর মালিক কি এটা জানতো যে ডাকাতির স্বর্ণ? এটা কি উনি জেনে শুনে করাই করেছে? তখন ওই ডাকাত যদি বলে যে জি স্যার, আমরা আগেও বিভিন্ন জায়গায় ডাকাতি করে এই পিঙ্কি জুয়েলার্স এর লোকের কাছে বিক্রি করি, অন্য কোথাও যাই না, ইনি এগুলো করাই করে, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করি তাহলে 50,000 টাকা করে যে 100 ভরি স্বর্ণ বিক্রি করলেন, তাহলে পিঙ্কি জুয়েলার্স এর মালিক কি এটা জেনে শুনেই আপনাকে 50,000 টাকা করে দিছে যে এটা ডাকাতির মাল? বলে হ্যাঁ, সে আমাদের কাছ থেকে নিয়মিত এটা খরিদ করে কম দামে, আমরা ডাকাতের সব স্বর্ণ এর কাছে এনে বিক্রি করি। এই কথাগুলো আমি একটু স্পষ্ট করে নেই, কারণ এই 164 এর সাথে এই পিঙ্কি জুয়েলার্স এর মালিকের একটা জীবন মৃত্যু জড়িত। সে যদি ইন্টেনশনালি জেনে শুনে ডাকাতির পণ্য রিসিভ করে, তাহলে সে আহ, ডাকাতি মামলায় আসামি হবে, এটাই স্বাভাবিক। আর যদি এমন হয়, তাহলে 1,20,000 টাকার জিনিস যখন 50,000 টাকায় কেউ ক্রয় করে, এইখানে কি সন্দেহ থাকে কি থাকে না বলেন? সন্দেহ থাকে। এত কম দামে তিনি ক্রয় করছে, তার মানে এটা তো 100% সে জেনে শুনে এটা রিসিভ করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই স্বর্ণকারের সংশ্লিষ্টতা যে নাই, এটা প্রমাণ করা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। আপনি যদি এই স্বর্ণকারের লয়ার হন, আপনার কিন্তু খবর হয়ে যাবে এই আসামে জামিন করাইতে। কারণ ওই যে 164-এ আসামি বলে দিয়েছে যে ওই পিঙ্কি জুয়েলার্স এর মালিক জেনে শুনেই আমাদের কাছ থেকে ডাকাতির পণ্য কম দামে কেনে, ডাকাতির স্বর্ণ। এটা একটা বিষয়। আর একটা বিষয় হতে পারে এরকম যে আহ, ডাকাত বলল যে আমরা এই স্বর্ণগুলো পিঙ্কি জুয়েলার্স এ নিয়ে বিক্রি করি 1,00,000 টাকা করে ভরি। খেয়াল করেন, 1,00,000 টাকা করে ভরি। এই জন্য ম্যাজিস্ট্রেটকে এখানে জিজ্ঞাসা করতে হবে যে আপনাকে যে 20,000 টাকা কম করে দিয়েছে, বাজারে হলো 1,20,000, আপনাকে দিল 1,00,000 করে। আচ্ছা, তাহলে পিঙ্কি জুয়েলার্স এর মালিক কি এটা জেনে শুনে খরিদ করেছে, নাকি আপনারা নিয়ে গেছেন নর্মালি একটু কম দামে দিচ্ছে? তাহলে উনি যদি বলে যে জেনে শুনে খরিদ করছে, তাহলে সে আসামি হবে। আর ওই ডাকাত যদি বলে যে না স্যার, আসলে আমরা পিঙ্কি জুয়েলার্স এর কাউরেই চিনতাম না, আমরা প্রথমে যে দোকান পেয়েছি ওই দোকানেই ঢুকে গেছি, ঢুকে উনি যে দাম বলছে এই দামে বিক্রি করে দিয়ে দ্রুত চলে আসছি। এখন বলেন, তাহলে কি পিঙ্কি জুয়েলার্স এর মালিক কিন্তু খুব বেশি
আহ কম দামে কেনে নাই, 1,20,000, 1,00,000 খুব কাছাকাছি দাম, 20,000 টাকা মাত্র হেরফের। এবং সে সে কিন্তু বলে গেছে যে আমরা যে দোকান পেয়েছি সামনে সেই দোকানে ঢুকে বিক্রি করে দিয়েছি। এইবার বলেন ইনার সংশ্লিষ্টতা কি আছে? সংশ্লিষ্টতা নাই। তাহলে বিষয়টা হলো আপনাকে ফ্যাক্ট, আমি এই ঘটনাগুলো বলতেছি এই কারণে যে আপনাকে ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স বিবেচনায় নিতে হবে, যে আসলে ঘটনাটা কি। এই যে পিঙ্কি জুয়েলার্স এর মালিক যে আসামি হলো, কারণটা কি? সে কি আসলে জেনে শুনে খরিদ করেছে? এই জন্য ম্যাজিস্ট্রেটকে খুব সাবধানে এই ডাকাতির পণ্য যারা রিসিভ করেছে বা চোরাই পণ্য যারা রিসিভ করেছে তাদের সংশ্লিষ্টতা কি, এটা কিন্তু অবশ্যই ম্যাজিস্ট্রেটকে, হ্যাঁ, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটকে অবশ্যই এটা স্পেসিফিক লিখতে হবে। এখন আমি ধরেন ম্যাজিস্ট্রেট, আমি যদি এইভাবে লিখে দিতাম যে হ্যাঁ আমরা এত বড় স্বর্ণ ডাকাতি করি, আমরা পিঙ্কি জুয়েলার্স এর কাছে এই 50,000 টাকা করে বা 1,00,000 টাকা করে বিক্রি করে দিই, এইভাবে যদি আমি 164টা নেই, তাহলে কিন্তু এই পিঙ্কি জুয়েলার্স এর মালিক জেনে শুনে সেটা কিনেছে নাকি না জেনে সরল বিশ্বাসে কিনেছে, এই তথ্যটা কিন্তু আর 164-এ আসলো না। তাহলে একজন নিরীহ দোকানদারও কিন্তু এই মামলায় ফেঁসে যেতে পারে। সে কম দামে কিনছে 20,000 টাকা, বা সে বলেছে যে ভাই আমি আপনাকে 50,000 টাকা করে দেবো বিকজ আমার কাছে এখন নগদ টাকা নাই। আপনার দাম আসে 5 কোটি, আমার কাছে আছে 2.5 কোটি, আপনি 2.5 কোটি টাকা হলে দেন, না হলে চলে যান। কিন্তু ভাই আমি এর বেশি দিতে পারবো না, আমি ছোটখাটো ব্যবসায়ী, আমি এতটুকু পর্যন্ত পারবো, এখন ইনস্ট্যান্ট আমি এতটুকু পারবো। এখন ডাকাত যদি তার পরিচয় না দিয়ে, তারা ডাকাতি করে আনছে এইসব কথা না বলে যদি বিক্রি করে দিয়ে যায়, ওই লোক যদি সরল বিশ্বাস এটা কিনে থাকে, তাহলে এই লোকটা কেন দোষী হবে? আপনার একটা জিনিস আপনি 2 লাখ টাকায় বিক্রি করবেন, আমি 20,000 টাকাও দাম বলতে পারি, আমি 20,000 টাকাও দাম বলতে পারি, এই অধিকার আমার আছে। যেমন নিউ মার্কেটে একটা ড্রেস আপনার কাছে 5,000 টাকা দাম চাই, লাস্টে তো এটা বিক্রি হয় 250 টাকা, 300 টাকা, বা সর্বোচ্চ 700 টাকায় বিক্রি হয়। তো আমার দাম বলার অধিকার আছে। তো এই জন্য এটা আসলে 164 ম্যাজিস্ট্রেটকে খুব বেশি সতর্ক থাকতে হবে বা থাকতে হয়, যে ওই ডাকাতির পণ্য বা চোরাই পণ্য যারা রিসিভ করছে তার সংশ্লিষ্টতা একটু স্পেসিফিক ভাবে তার মুখ থেকে নিয়ে নিতে হবে, লিখতে হবে। তো ডাকাত সবকিছু বললে এইটুক নিশ্চয়ই কার্পণ্য করবে না, মিথ্যা কথা কখনোই বলবে না। একজন জুয়েলার্স এর মালিকের বিষয়ে তার মিথ্যা কথা বলে কি লাভ? যা ঘটছে সেটাই সে বলবে। এই জন্য এটা একটু বিবেচনার বিষয় যে যিনি রিসিভ করেছেন তার সংশ্লিষ্টতা বোঝার জন্য জিনিসপত্রের দাম বা সে জানতো কিনা, কত টাকায় খরিদ করেছে, এই সার্কামস্টেন্সিয়াল বিষয়গুলো একটু বিবেচনায় নিতে হবে। এটা যেমন আইনজীবীকেও বিবেচনায় নিতে হবে, বিচারক তো অবশ্যই এটা বিবেচনায়। আর কিছু জানার আছে ডাকাতির বিষয়ে? আচ্ছা, এটা গেল। এরপরে হলো, আচ্ছা বলতেছি, আর নারী ও শিশুতে আসতেছি। আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো 413 ধারার একটা মামলা, চোরাই মাল রিসিভ করা। হ্যাঁ, দেখবেন প্রায় সময় 413 ধারায় মামলা দিবে আসামিদের। আপনারা অনেক মামলাই পাবেন যেখানে আসামির বিরুদ্ধে 413 ধারা দেখাচ্ছে যে সে জেনে শুনে চোরাই মাল রিসিভ করেছে, চোরাই মাল রিসিভ করেছে। এইটার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অভ্যাসগত ভাবে 413 হলো অভ্যাসগত ভাবে যারা চোরাই মাল রিসিভ করে, যেমন স্বর্ণের ব্যবসায়ী বা যারা ভাঙ্গারি দোকানে আছে বা যারা কম দামে জিনিসপত্র কেনে, সে যদি অভ্যাসগত ভাবে চোরাই মাল জেনে শুনে রিসিভ করে, তাহলে তার বিরুদ্ধে ধারা হবে 413। একদম স্পেসিফিক ধারা হবে, কারো কাছে যদি চোরাই মাল কেউ যদি
অভ্যাসগত ভাবে হ্যাবিচুয়ালি যদি সে রাখে, একদিন রাখলে হবে না, বারবার রাখতে হবে, একের বেশি দিন এটা রিসিভ করতে হবে, তাহলে তাকে অভ্যাসগত ভাবে চোরাই মাল রিসিভ করার জন্য দায়ী করা যাবে। এখন খেয়াল করবেন 413 ধারায়, এটা আপনার একটা ভাইটাল পয়েন্ট, যখন একজন আসামির বিরুদ্ধে 413 ধারা পুলিশে দেবে, তখন আপনার সাবমিশন হবে যে এই 413 ধারা যেহেতু অভ্যাসগত ভাবে চোরাই মাল রিসিভ করা, তাহলে অবশ্যই আসামির পিসিপিআর এ কোনো মামলা থাকতে হবে। পিসিপিআর এ তার কোনো মামলা থাকতে হবে, অর্থাৎ তার অতীত রেকর্ডে কোনো মামলা থাকতে হবে যে সে আগেও এই ধরনের কাজ করেছে কিনা। এখন পূর্বে তার কোনোদিনও তার নামে কোনো মামলা নাই, তার নামে সে একদম ফ্রেশ, পূর্বে কোনোদিনও তার নামে কোনো মামলা নাই, এখন সে ধরেন চোরাই মাল সহ ধরা পড়েছে, তার বিরুদ্ধে কি 413 হবে? পূর্বে একটা মামলাও পাওয়া যায় নাই তার নামে, বাংলাদেশের কোনো থানায় কোনো মামলা পাওয়া যায় না। আজকেই প্রথম পাওয়া গেছে, তার কাছে একটা মোটরসাইকেল উদ্ধার আছে, তাহলে 413 দ্বারা কি আকৃষ্ট করবে? করবে না। তার মানে অবশ্যই তার আহ পূর্বের রেকর্ডে, পূর্বের হিস্ট্রিতে তাকে অবশ্যই দেখাতে হবে যে তার নামে অমুক থানায় চোরাই মাল রিসিভ করার জন্য আগেও একটা মামলা আছে, তাহলে 413 এই ক্ষেত্রে আহ প্রযোজ্য হবে। আদারওয়াইজ একজন আসামি নামে প্রায় দেখি কোনো মামলা নাই, কোনোদিনও কোনো মামলা টামলা নাই, চুরির মামলা, একদম ফ্রেশ একজন মানুষ, তার কাছে একটা মোটরসাইকেল দিয়ে চোরাই মামলা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা যেহেতু একটা ল পয়েন্ট, আপনি ধারাটা যদি পড়েন দেখতে পারবেন যে অভ্যাসগত ভাবে মানে কি, মানে আজকেই শুধু মোটরসাইকেল সহ ধরা পড়লে 413 হবে না, পূর্বেও সে মোটরসাইকেল বা ল্যাপটপ বা যে কোনো চোরাই মাল সে কম দামে রিসিভ করছিল বা যেভাবে হোক রিসিভ করছিল, তখন 413 ধারাতে আকৃষ্ট করবে। তো এই জন্য যেহেতু এটা ল পয়েন্ট, এটা আপনার ধারাটাও করতে হবে, এবং ধারাটার প্রথমেই লেখা আছে হ্যাবিচুয়ালি, মানে বারবার এই কাজটা সে করতেছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এখন আমরা আসি হলো নারী শিশু। আচ্ছা, নারী শিশুতে কি জানতে চান আমাকে একটু বলেন তো, মানে কোন প্রক্রিয়াটা জানতে চান নারী শিশু? নাকি সামগ্রিক ভাবেই নারী শিশু জানতে চান? আচ্ছা, নারী শিশুর ক্ষেত্রে আপনাদের যেটা বিবেচনা করতে হবে সেটা হলো যে নারী শিশুর মামলা দুই ভাবে হতে পারে, এটা আপনারা তো জানেনই, তারপর আমি বলে দিই। নারী শিশু মামলার একজন একটা কমেন্ট করেছেন। আচ্ছা, ঠিক আছে। নারী শিশু মামলা যেটা আমরা দেখে থাকি সাধারণত যেটা হয় অপহরণ, এটা নিয়ে একদিন আলোচনা করেছিলাম যে প্রেম ঘটিত বিষয় বেশি থাকে। বাট নারী শিশু মামলায় একটা জিনিস খেয়াল করবেন যে নারী শিশু মামলা দুই ভাবে শুরু হয়, এটা আপনারা জানেন, তারপরেও বলতেছি। একটা হলো সরাসরি থানায় এফআইআর এর মাধ্যমে হয়, মানে ওসি সাহেব মামলা নিয়ে নেয়, যেহেতু আমলযোগ্য অপরাধ এফআইআর হয় থানায়। আর একটা হলো থানা অনেক সময় মামলা নিতে চায় না, তখন ভিকটিম ওই মহিলা বা শিশুকে বলে যে আপনি কোর্টে চলে যান। তো তারা যখন কোর্টে আসে, তারা কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে আসে না, তারা হলো ওই নারী শিশু ট্রাইব্যুনালে চলে যায়। ওই জেলার জন্য যে নারী শিশু ট্রাইব্যুনাল, যদি থানায় মামলা না নেয়, তখন ট্রাইব্যুনালে কি করে, ঠিক সিআর মামলা যেভাবে দায়ের করে, নারী শিশু মামলাও ট্রাইব্যুনালে ওই সিআর মামলার মতোই দায়ের করতে পারবে। এখন এই যখন এই ট্রাইব্যুনালে কোনো মহিলা বা শিশু মামলা করতে যায়, তখন নারী শিশু ট্রাইব্যুনাল সরাসরি মামলাটা আমলে নিতে পারে, অথবা থানায় এফআইআর হিসেবেও দিয়ে দিতে পারে ওই নারী শিশুর বিচারক, অথবা ঠিক ওই যে আমরা যেভাবে 200 ধারায় তদন্ত দেই বা
202 ধারায় তদন্তের জন্য পাঠায়, ওরকম ভাবে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য পাঠাতে পারে। এটাকে বলা হয় জুডিশিয়াল ইনকোয়ারি। জুডিশিয়াল ইনকোয়ারি এটা হলো কি, যে ওই নারী শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই ভিকটিমকে পাঠাবে, যে আহ, আহ, তাকে পরীক্ষা করে ম্যাজিস্ট্রেট মতামত দেবে যে ঘটনার সত্যতা আছে কি নাই। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট মতামত দেবে। সাধারণত ভিকটিম ভিকটিম এবং আরো 2 জন সাক্ষী বা সর্বোচ্চ 5 জন সাক্ষী এরকম আসে। ভিকটিমের সাথে আরো যে সাক্ষীরা আছে এরকম 2-3 জন ম্যাজিস্ট্রেটের কাছে আসে। আসার পরে ম্যাজিস্ট্রেট তাদের পরীক্ষা করে যে ঘটনার সত্যতা আছে কি নাই, কবে আপনাকে মেরেছে, কিভাবে মেরেছে, হাসপাতালে গিয়েছিলেন কিনা। এইগুলা ম্যাজিস্ট্রেট পরীক্ষা করার পরে যদি তার কাছে সত্য বলে মনে হয়, তাহলে সে রিপোর্ট দেয়। নারী শিশু আদালতে একটা রিপোর্ট পাঠায় যে হ্যাঁ, আমি জবানবন্দি নিয়ে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার সত্যতা আছে। ঠিক সিআর মামলায় পুলিশ যেভাবে তদন্ত করে রিপোর্ট দেয়, ঠিক একইভাবে নারী শিশু মামলায় যখন ট্রাইব্যুনাল কোনো ম্যাজিস্ট্রেটের কাছে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য পাঠায়, ম্যাজিস্ট্রেটও একইভাবে একটা রিপোর্ট দিয়ে দেয়। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা রিপোর্ট দেয় যে আমার কাছে সত্য বলে মনে হয়নি। এরপরে নারী শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ওই রিপোর্টের উপর ভিত্তি করে মামলা আমলে নিতেও পারে, নাও নিতে পারে, এটা তার বিষয়। তো যাই হোক, এই দুই ভাবে যদি সত্য বলে রিপোর্ট দেয়, তাহলে নারী শিশু আদালত যদি মনে করে যে না আসলেই সত্য, ম্যাজিস্ট্রেট সঠিকভাবে ইনকোয়ারি করেছে, তাহলে ওইটার উপর ভিত্তি করে মামলা আমলে নিয়ে আসামিকে ওয়ারেন্ট বা সমন দিতে পারবে। একইভাবে আর এই এফআইআর যেটা হয়, এটা তো জিআর মামলায় এটা একইভাবে। এখন এই মামলায় যখন কোনো আসামি এফআইআর এর মাধ্যমে যে নারী শিশু মামলাগুলো হয় নারী শিশু আইনে, এইখানে কোনো শিশু আসামিকে আদালত আটক রাখতে পারবে না। ঠিক আছে, আসামিও যদি কোনো শিশু হয়, কোনোভাবে শিশু আদালতে পাঠাই দিতে হবে। কোনো শিশুকে কিন্তু কাস্টডি দিতে পারবে না, সেটা শিশু আইনে হোক নারী শিশু আইনে হোক, পারবে না। তো এটা শিশু হইলে, আসামিও যদি শিশু হয়, অবশ্যই তাকে শিশু আদালতে পাঠাতে হবে। আর বাকি ক্ষেত্রগুলো আসামি অ্যারেস্ট হওয়ার পরে এফআইআর মামলায় ম্যাজিস্ট্রেটের কাছেই জামিন শুনানি হবে। খেয়াল করেন, এফআইআর এর মাধ্যমে যে মামলাটা শুরু হয়েছিল কোনো থানায়, নারী শিশুর মামলা, তো এইখানে যে আসামি ধরা পড়লো, যেহেতু ওসি সাহেব মামলা নিয়ে আসামিকে ধরে ফেললো, এই আসামিকে ধরার পরে কিন্তু আর নারী শিশু আদালতে উপস্থাপন করবে না এই আসামিকে। একে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে নিয়ে আসবে। 24 ঘন্টার মধ্যে নিয়ে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার জিআর মামলায় যেভাবে আসামিকে 24 ঘন্টার মধ্যে আনা হয় অন্যান্য জিআর মামলা, ঠিক সেইভাবে এই মামলাটাই ম্যাজিস্ট্রেট জামিন দেবে, রিমান্ড দেবে, সবকিছু এটা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। মামলাটা যখন রেডি ফর ট্রায়াল অর্থাৎ চার্জশিট আসবে, তখন ম্যাজিস্ট্রেট এই চার্জশিটটা নারী শিশু ট্রাইব্যুনালে পাঠাই দেবে, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব শেষ। ঠিক জিআর মামলার মতো করে। কিন্তু যে মামলাটা ট্রাইব্যুনাল আদালতে নিয়ে আসামিকে ওয়ারেন্ট দিয়েছিল, ওই মামলার আসামি কিন্তু আর ম্যাজিস্ট্রেটের কাছে সারেন্ডার দিতে আসবে না। কেন? কারণ মামলা তো ম্যাজিস্ট্রেট আদালতে হয় নাই, মামলা তো হয়েছে নারী শিশু ট্রাইব্যুনালে। ওই আসামি কিন্তু আর আমাদের কাছে আসবে না। বা পুলিশেও যদি ধরে ওই আসামিকে, কিন্তু আমার কাছে আনবে না, ওইটা ট্রাইব্যুনালে পাঠাই দেবে। কারণ এটা হলো ট্রাইব্যুনালের আসামি। যদি ওয়ারেন্ট দিয়ে দেয়, এটা আমি দেখবো না, এটা ট্রাইব্যুনাল দেখবে। শুধু শুক্র শনি হলে আমরা অনেক সময় দেখি, তো এটা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালই তাকে জামিন দিতে পারবে। যে অপরাধটা আমলে নিছে ট্রাইব্যুনাল, ওটা ট্রাইব্যুনালই হ্যান্ডেল করবে, ওইটা আর ম্যাজিস্ট্রেটের কাছে আসবে না। তো নারী শিশু আদালতের বিজ্ঞ বিচারক তাকে জামিনও দিতে পারে, জামিন নাও দিতে পারে, এটা তার বিষয়। আমাদের কাছে শুধু সেইগুলো আসবে যেগুলো জিআর মামলার আকারে দায়ের হয়েছিল। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখবেন যে নারী শিশু মামলায় একটা
বিশেষ বিষয় হলো যে আপনার 22 ধারায় জবানবন্দি, ভিকটিমের জবানবন্দি 22 ধারায়, খেয়াল করবেন। 22 ধারায় ভিকটিমের জবানবন্দি, আপনারা নাম শুনেছেন যে নারী শিশু আইনের 22 ধারায় যে অপরাধের ভিকটিম যে তার জবানবন্দি ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারবে। এটা কিন্তু আসামির জবানবন্দি না, এটা হলো যে অপরাধের শিকার হয়েছে যে নারী বা শিশু, সে যদি ভিকটিম হয় তার জবানবন্দি নারী শিশু আইনের 22 ধারায় রেকর্ড করতে হবে। এটা কিন্তু আসামির জবানবন্দি না, এটা খেয়াল করুন। কিভাবে? নারী শিশু আইনের 22 ধারায় একটা জবানবন্দি হবে, এটাকে বলে 22 ধারায় জবানবন্দি। এই জবানবন্দিটা কে দেবে? ওই নারী শিশু আইনে যে মহিলা বা শিশু, যে মহিলা বা শিশু ভিকটিম হয়েছে সে, অন্য কেউ না, যে ভিকটিম অপরাধের শিকার যে হয়েছে সে এই জবানবন্দিটা দিতে পারবে। এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে এই ভিকটিম যদি নিজেই বাদী হয়ে মামলা করে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভিকটিম যদি নিজেই বাদী হয়ে মামলা করে তাহলে আর ভিকটিমের জবানবন্দি 22 ধারায় রেকর্ড করা যাবে না। ভিকটিম যদি নিজেই বাদী হয়ে মামলাটা দায়ের করে থাকে, সেটা সিআর নারী শিশু ট্রাইব্যুনালে হোক বা জিআর মামলায় হোক, মানে থানায় হোক, যদি ভিকটিম নিজেই বাদী হিসেবে মামলাটা করে থাকে তাহলে আর তার জবানবন্দি 22 ধারায় নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ সে তো নিজেই এজাহার দায়ের করেছে, তার বক্তব্য তো এজাহারে আছেই, বা সে নিজেই নালিশি দরখাস্ত দায়ের করেছে ট্রাইব্যুনালে, সেটা তো সেখানে আছেই। বাদী ভিকটিম যদি নিজেই বাদী হয় তাহলে তার 22 ধারা কেন নিব? কারণ সে তো এজাহার দিয়েছে অথবা নালিশি দরখাস্ত দিয়েছে, তাহলে আর 22 ধারা নেওয়ার দরকার নাই। কিন্তু যখন ভিকটিম নিজে বাদী না, ভিকটিমের পক্ষে অন্য কেউ মামলা করে, তখন ভিকটিমের জবানবন্দিটা নেওয়া দরকার। যেমন একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, একটা মেয়ে ধরেন ধর্ষণের শিকার হয়েছে, এখন সেই মেয়ে নিজে মামলা করে নাই, মেয়ের, যে মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তার মা মামলা করেছে, ওই মেয়ের মা বাদী হয়ে মামলা করেছে, তাহলে মেয়ে হলো ভিকটিম, এখন এর জবানবন্দি 22 ধারায় রেকর্ড করা যাবে। মা যেহেতু বাদী হয়েছে, মানে ভিকটিম বাদী হয় নাই, এই জন্য ভিকটিমের জবানবন্দি 22 ধারায় রেকর্ড করা যাবে। কিন্তু ওই মেয়ে যদি নিজেই বাদী হতো তাহলে কি আর তার 22 ধারায় রেকর্ড করা যাবে তার জবানবন্দি? ভিকটিম যদি নিজেই বাদী হয়ে মামলা করে তাহলে কি তার জবানবন্দি আর রেকর্ড করা যাবে? যাবে না, কারণ সে তো এজাহার দায়ের করেছে বা নালিশি দরখাস্ত করেছে, এখন তার জবানবন্দি কেন রেকর্ড করবে? ওকে। এখন ধরেন এই মেয়েটা, যে রেপ করেছে যে ছেলেটা, মেয়েটা তো 22 ধারায় জবানবন্দি দিল, ভিকটিম যেহেতু সে বাদী না, তাই তার জবানবন্দি 22 ধারায় নেওয়া হলো। এখন যে ছেলেটা ধর্ষণ করেছে সে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তখন কোন ধারায় রেকর্ড করবে? এই মামলার যে আসামি, যে ছেলেটা এই কাজটা করেছে, ধর্ষণ করেছে, সে যদি স্বীকারোক্তিমূলক বক্তব্য দিতে চায়, দোষ স্বীকার করতে চায়, তারটা কত ধারায় রেকর্ড করব? তারটা হবে ওই যে অন্যান্য মামলায় যেমন 164 হয়, অন্যান্য মামলায় যেমন 164 হয় ফৌজদারি কার্যবিধির, ঠিক একইভাবে 164 হবে। বুঝতে পেরেছেন কিনা? ভিকটিম অপরাধের শিকার হলে 22 ধারা, কিন্তু ভিকটিমের সাথে যে এই কাজটা করেছে, যে অপরাধটা করেছে, সে স্বীকারোক্তি দিলে, স্বীকারোক্তিমূলক বিবৃতি দিলে সেটা হলো 164 ধারাই হবে। 22 ধারা কিন্তু স্বীকারোক্তিমূলক না, 22 ধারা হলো তার সাথে কি ঘটনা ঘটেছে সেটার বর্ণনা। এই পর্যন্ত বুঝেছেন কিনা সবাই? ওকে। আর একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক সময় নারী শিশু মামলায় এই নারী শিশু ধারার সাথে ইয়া ধারাও থাকে, পেনাল কোডের ধারাও থাকে। নারী শিশু মামলায় দেখবেন যে নারী শিশু ধরেন ইয়া আছে, নারী শিশু আইনের 10 ধারা আছে, যে তাকে যৌন হয়রানি করতে চেয়েছে, 10 ধারা আছে। আবার সাথে ওই মেয়েটাকে কিছু মারধরও করেছে, চড় থাপ্পড় দিয়েছে, দেখবেন সাথে আবার পেনাল কোডে 323 টাকা, বা তাকে মৃত্যুর ভয় দেখিয়েছে 506। তো
নারী শিশু আইনে 10 ধারা থাকলো, আবার তার সাথে আবার পেনাল কোডে 323 আবার 506 ধারা আছে। এখন খেয়াল করবেন, এই নারী শিশু আইনে স্পষ্ট বলা আছে, কত ধারায় বলা আছে আমার মনে নাই ধারাটা, যে যদি নারী শিশু আইনের কোন ধারার সাথে পেনাল কোডের কোন ধারাও থাকে, তাহলে সকল ধারা একত্রে বিচার করা যাবে। এজন্য আলাদা আলাদা বিচার করার কোনো দরকার নাই। তার মানে 323 আর 506 ধারার অভিযোগ ম্যাজিস্ট্রেট বিচার করবে, আর এইগুলো নারী শিশু আদালতের বিচারক বিচার করবে, এমনটা হওয়ার কোনো দরকার নাই। বললো যে যদি নারী শিশু আইনের সাথে পেনাল কোডেরও কোনো ধারা জড়িত থাকে, তাহলে সব ধারার বিচারই নারী শিশু আদালতে হবে। এই জন্য আলাদা করে নতুন করে আলাদা ধারায় বিচার করার কোনো দরকার নাই। তার মানে একজন মানুষকে দুই জায়গায় নিয়ে আলাদা আলাদা ভাবে বিচার করার দরকার নেই। নারী শিশু আইনের সাথে পেনাল কোডের ধারার বিচার করা যাবে। সবাই বুঝেছেন কিনা? অনেকে এটা মনে করে যে মনে হয় পেনাল কোডের ধারাগুলো মনে হয় আলাদাভাবে পৃথক নথি করে আলাদা বিচার করতে হবে, বিষয়টা কিন্তু তা না। Okay. অনেকে এটা মনে করে যে মনে হয় একসাথে বিচার করা যাবে না, আলাদা আলাদা করতে হবে, না। নারী শিশু আদালত নারী শিশু ধারার সাথে অন্যান্য ধারার অপরাধও বিচার করতে পারবে পেনাল। আর নারী শিশু আইনে সবচেয়ে বেশি যে মামলাটা হয় এটা দেখবেন 11 ধারায়, 11-ক, 11-খ, 11-গ। তো এই 11-গ-টা হলো আপনার আপোষযোগ্য করা হয়েছে পরে সংশোধনী করে। আপোষযোগ্য যেহেতু, তাই এটা জামিন দেওয়া যাবে 11-গ। কিন্তু 11-ক আর 11-খ যৌতুকের জন্য বিবিয়া সাক মারাত্মক জখম, আর এটা হলো যৌতুকের জন্য আপনার, তো এটা হলো যৌতুকের জন্য মৃত্যু ঘটানো 11-ক। এটা হলো মৃত্যু ঘটায় যদি মেরেই যদি ফেলে টোটালি। আর একটা 11-খ হলো মারাত্মক জখম যদি করে, আর এটা হলো সিম্পল জখম, যৌতুকের জন্য সিম্পল জখম। তাহলে 11-গ ধারাটা আপোষযোগ্য করা হয়েছে, আগে আপোষযোগ্য ছিল না। সংশোধনী এনে এটাকে আপোষযোগ্য করা হয়েছে এবং জামিনযোগ্য করা হয়েছে, এটা ম্যাজিস্ট্রেট চাইলে জামিন দিতে পারবে। কিন্তু এই দুইটা ক্ষেত্রে কিন্তু নন বেইলেবল, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো বা যৌতুকের জন্য মারাত্মক জখম, এই দুইটা কিন্তু আপনার নন বেইলেবল অফেন্স। এটা ম্যাজিস্ট্রেট জামিন দিতেও পারে, নাও দিতে পারে, এটা তার ইখতিয়ার, এটা অধিকার হিসেবে দাবি করা যাবে না। আর যেটা মামলাটা হয় 10 ধারার মামলা, এটা আপনারা জানেন, এটা হলো মানে আহ, যৌনতার জন্য যদি কাউকে, আচ্ছা এজাহারে 23 বছর, জন্ম নিবন্ধনে 17 বছর। এখানে হাইকোর্টের একটা সিদ্ধান্ত এসেছে কিছুদিন আগে, যে একজন আসামি বয়স নির্ধারণের ক্ষমতা তদন্তকারী কর্মকর্তা থাকবে না। আসামির বয়স 23, কিন্তু জন্ম নিবন্ধনে 17, এটা জন্ম নিবন্ধন প্রাধান্য পাবে, এজাহার প্রাধান্য পাবে না, এখানে জন্ম নিবন্ধন প্রাধান্য পাবে। সম্প্রতি হাইকোর্টের একটা সিদ্ধান্ত এসেছে যে ভিকটিমের বয়স কত বা আসামির বয়স কত এটা নির্ধারণ করার এখতিয়ার আইন নাই, তদন্তকারী কর্মকর্তা এটা নির্ধারণ করতে পারবে না। এটা নির্ধারিত হবে তার জন্ম নিবন্ধন বা স্কুল সার্টিফিকেট বা পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী। সুতরাং এজাহারে যদি কোনো আসামির বয়স 23 থাকে কিন্তু জন্ম নিবন্ধনে যদি তার বয়স 17 থাকে, তাহলে জন্ম নিবন্ধন প্রাধান্য পাবে। ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছেন কিনা? জন্ম নিবন্ধনে যেটা লেখা আছে বা ন্যাশনাল আইডি কার্ডে বা এসএসসি সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটা প্রাধান্য পাবে। ওই এজাহারে যেটা লেখা আছে ওটা প্রাধান্য পাবে না। জন্ম নিবন্ধনে যেটা আছে, মেডিকেলে যেটা আছে, জন্ম নিবন্ধন প্রাধান্য পাবে। সবসময় মনে রাখবেন, মেডিকেল সায়েন্স দ্বারা একজন মানুষের জন্মসাল একদম কারেক্টলি নির্ধারণ করা সম্ভব না। হ্যাঁ, পিটিশন দিয়ে জমা দেওয়া যাবে। আহ কোনোভাবেই মেডিকেল সায়েন্স এটা এখন পর্যন্ত নিশ্চিত বলতে পারবে না যে ঠিক কত তারিখে তার জন্ম হয়েছে।
তারা একটা আনুমানিক বলে যে তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে, তার বয়স 15 থেকে 18-র মধ্যে হবে। কিন্তু দেখবেন কোনোদিনও বলে না তার বয়স 18, কোনোদিনও বলে না তার বয়স 15 বছর 7 মাস 13 দিন 22 ঘন্টা, এটা বলবে না। তারা বলে যে ভিকটিমের চুল বা ভিকটিমের নখ বা ভিকটিমের নমুনা সংগ্রহ করে দেখলাম তার বয়স অ্যারাউন্ড, এরকম বলে কাছাকাছি 15 থেকে 20-এর মধ্যে হবে। সো মেডিকেল সায়েন্স দিয়ে, মেডিকেল সায়েন্স হলো সর্বশেষ পর্যায়ে, যখন একজন মানুষের কোনোভাবে বয়স নির্ধারণ করা যাচ্ছে না, তখন মেডিকেল সায়েন্সের সহায়তা নেওয়া যাবে, মেডিকেল রিপোর্টের সহায়তা নেওয়া যাবে। কিন্তু এর আগে যদি কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকে তাহলে সেটা প্রাধান্য পাবে, তাহলে সেইটা প্রাধান্য পাবে। এখন ক্লিয়ার কিনা? সুতরাং মেডিকেল রিপোর্ট এবং জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন প্রায়োরিটি পাবে। জন্ম নিবন্ধন মানে হলো এক্সাক্ট সময়, কিন্তু মেডিকেল সায়েন্স কখনো এক্সাক্ট সময় বলতে পারে না, তারা অনুমান ভিত্তিক একটা বয়স বলে। বুঝেছেন কিনা বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা আগামী ক্লাসে আমরা ইয়াটা কি বলে অর্থঋণ আপনারা বললেন, আর পিআরবি 240, এটা বলেছিলেন পিআরবি 240। একটু বলেন যে পিআরবি 240টা আমার কাছে জানতে চেয়েছিলেন এটা নাকি, একটু আমাকে বলেন। কেউ একজন গতকাল প্রশ্ন করেছিল 280। আচ্ছা, কোন স্থানে তল্লাশি, আচ্ছা ঠিক আছে, এটা আগামী ক্লাসে। আর হচ্ছে অর্থঋণ, পিআরবি 280 আর হলো অর্থঋণ। আর আরেকটা বিষয় ছিল যে ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামি খালাস পাবে নাকি অব্যাহতি পাবে, এই তিনটা ইস্যু। আর হলো আর কি কিছু আছে পেন্ডিং, বলেন কারো কোনো বিষয় যদি থাকে সেটা। আমার জানা না থাকলে আমার স্টাডি করতে হবে, বলে রাখেন। পারিবারিক মামলায় কেউ একজন বলেছিলেন পারিবারিক মামলার বিষয়ে বলার জন্য, পারিবারিক সহিংসতা আইন। ও, অস্ত্র আইন বিষয়ে বলেছিলেন, আচ্ছা অস্ত্র আইন। তো এই বিষয়গুলো আগামী পারিবারিক সহিংসতা আইন। আচ্ছা, নাটকের ক্লাসটা রিপিট করা তো কঠিন, বিকজ ওইটার ইয়া দিয়ে দিব, রেকর্ডিং দিয়ে দিব। জি বলেন অ্যাডভোকেট তাজ, ওইটার রেকর্ডিং আমি দিয়ে দিতে পারবো আসিফ ভাইকে, একটু আমি শুনে নেই তারপরে। আচ্ছা, অ্যাডভোকেট তাজ একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন। ও, ওটা যে ইয়া থেকে আপনি পিডব্লিউ চাইবেন, ঠিক আছে। আসামি পিডব্লিউ চাইতে হবে, সংশ্লিষ্ট আমলি আদালতে। পিডব্লিউ মানে প্রোডাকশন ওয়ারেন্ট। আসামিকে হাজতখানা থেকে আদালতে হাজির করার জন্য পিডব্লিউ চাইবেন বিচারকের কাছে। তো আসামি যখন পিডব্লিউ মূলে বিচারকের সামনে আসবে তখন তাকে দিয়ে ওই পিটিশনে স্বাক্ষর করিয়ে ওইটা জমা দিবেন, 164 প্রত্যাহারের আবেদন জমা দিবেন। ঠিক আছে, পিডব্লিউ দিয়ে জমা দিতে হবে হাজতখানা থেকে এনে তারপরে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আর বাকি যাদের যে প্রশ্ন আছে লিখে রাখবেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর দেবো। এবং আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস হবে, আগামী শুক্র শনি আর দুইটা ক্লাস আমাদের শেষ ক্লাস আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বইটা ইনশাল্লাহ বেরোবে 15 দিনের মধ্যে, প্রুফ রিডিং চলতেছে, বেরোবে। আমি বেরোলে আমি জানিয়ে দেবো, অ্যামিকাস গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা কমেন্ট করেছেন, এখন প্রশ্ন করেছেন, এগুলো একটু লিখে রাখেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, উত্তর আমি দিয়ে দেবো।